দেখো বাবা, আমিও একটা বানিয়েছি, কেমন হয়েছে বলো তো? খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর একটু চেষ্টা করলে আরো ভালো হবে। ও, তার মানে পুরোপুরি ভালো হয়নি, তাই না? বাবা কি সেটা বলেছে নাকি? বাবা তো বলেছে খুব সুন্দর হয়েছে, আর একটু সুন্দর করে বানাতে বলেছে। আচ্ছা, দেখছি আর একটু ভালো করে বানাতে পারি কিনা। কি গো মা, কোথায় গেছিলে? অনেকক্ষণ ধরেই দেখছি না। ওই তো একটু পাশের বাড়ি গিয়েছিলাম। বিকেলে একটু হাঁটাহাঁটি না করলে ভালো লাগে না। তোমার পান কি ঘরে আছে নাকি ফুরিয়ে গেছে? ফুরিয়ে গেলে আসবার সময় নিয়ে আসবো বাজার থেকে। না না, এখনো তো অনেকগুলো আছে। এবার তো তুই বেশি করে এনেছিস, আর আমি তো একাই খাই, তোরা তো কেউ খাস না, তাই এখনো শেষ হয়নি। কে বলেছে তুমি একা একা খাও? আমিও তো মাঝে মাঝে সেটা খাই, বলো বাবাকে। হুম, মনে হচ্ছে খুব গৌরবের কথা বলছিস বাবাকে। তুই এত ছোট মানুষ হয়ে কেন পান খাস? আরে বৌমা, ও কি আর অত খায় নাকি? আমি খেলে আমার থেকে একটু চেয়ে চিনতে খায় আর কি। তা বাবা, তুই কি সন্ধ্যায় আসার সময় আবার বাজারে যাবি নাকি? হ্যাঁ মা, যে কটা পাখা বানিয়েছি সবগুলো দেখি বিক্রি করতে পারি কিনা, তারপর কিছু বাজার সদাইও নিয়ে আসবো। বাবা, আজকে আমাকেও সাথে নাও না, আমিও যাব তোমার সাথে। আমি গেলেই দেখবে তোমার সব পাকা বিক্রি হয়ে যাবে, তারপর একটা লাঠিমও কিনে দেবে, আমি খেলবো। আমার সব বন্ধুদের লাঠিম আছে, ওরা সবাই স্কুলে নিয়ে আসে আর আমাকে দেখিয়ে দেখিয়ে খেলে। স্কুলে কেউ কি খেলার জিনিস নিয়ে যায় নাকি? তোদের স্কুলের শিক্ষকরা যখন দেখবে তখন সবার কান মলে দেবে, দেখবি। মোটেও না। বাবা, আমিও তোদের সাথে হাতে হাতে পাখাগুলো বানিয়ে শেষ করে দিই, তাহলে তুই তাড়াতাড়ি বাজারে যেতে পারবি। মা, আপনি তো আজকাল ভালো দেখছেন না, আপনার কষ্ট হয়ে যাবে। এটা কোনো কষ্ট না বৌমা, সবার সাথে হাতে হাতে কাজ করাই ভালো। আচ্ছা ঠিক আছে, বসুন তাহলে। কি রে রাজু, আজ খেলতে যাবি না? যেতে তো ইচ্ছে করছে, কিন্তু আজকে যাব না। আমি বাবার সাথে একটু পরে বাজারে যাব পাখাগুলো বিক্রি করতে। সব পাখা বিক্রি হয়ে গেলে একটা লাল দেখে লাঠিম কিনবো। এখন তো তোরা সবাই আমাকে দেখিয়ে দেখিয়ে খেলিস, তখন আমিও দেখাবো। এভাবে বলছিস কেন রে? আমি কি তোকে আমার লাঠিম দিই না খেলতে? তুই একাই দিস, আর তো কেউ দেয় না। তাছাড়া তুই কি সব সময় দিস নাকি? তোর যখন মন চায় তখন একটু দিয়ে দিস, আবার একটু পরেই চাইতে শুরু করিস। তাই এখন থেকে তোদেরটা আর লাগবে না রে। আমি আজকে লাল টুকটুকে বড় দেখে একটা কিনে আনবো, দেখিস। আমাকেও একটু দিস রাজু, আমি এতদিন তোকে আমার লাঠিম দিয়েছি, এখন তুই আমাকে একটু দিবি না? দেবো, তবে একটু খেলবি, বেশি না, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তুই এত ঝগড়াটে কবে থেকে হলি রে রাজু? এটা তো একদম ঠিক কথা না। আমাকে ঝগড়া করতে কোথায় দেখলে মা? এতক্ষণ ধরে রনির সাথে যা করেছিস, তা ঝগড়ার থেকে কোনো অংশে কম নাকি রে? না তো কাকিমা, আমরা তো এভাবেই কথা বলছি। আচ্ছা রাজু, আমি এখন যাই, হ্যাঁ? নতুন লাঠিম কিনে আমাদের বাড়িতে যাস। আচ্ছা, ঠিক আছে। ভাইরা, বোনেরা, দিদিরা, দাদারা, ছোট বড় সবাই আসেন আসেন, অসীম দাদা তাল পাতার পাখার জাদু দেখে যান। এই পাখার বাতাসে মন প্রাণ একদম শীতল হয়ে যাবে, গরম মেজাজ এক নিমেষেই ঠান্ডা করে দেবে আমার জাদুর তাল পাতার এই পাখা। আজই কিনে নিন অসীম দাদার তাল পাতার পাখা, কিনে নিন, কিনে নিন। বাবা, অনেকক্ষণ ধরে তো বসে আছি, কেউ তো আমাদের কাছে আসছে না। এত অস্থির হলে কি হবে? চুপ করে বসে থাক। আগে তো কখনো তুই বাজারে আসিসনি, তাই জানিস না। যার দরকার হবে সে নিশ্চয়ই আসবে, আর যার দরকার নেই সে অকারণে এসে কি করবে বল দেখি। কেউই তো আসছে না, তাহলে কি কারোর দরকার নেই নাকি? আমি লাঠিম কিনবো কখন? তোমাদের পাখা কত করে? আরে দাদু, আমাদের পাখা হতে যাবে কেন? মানুষের কি পাখা হয় নাকি? আমাদের বাড়িতে অনেক তাল গাছ আছে, এগুলো তো তাল গাছেরই পাখা। তুমি কটা নেবে দাদু? দাম কত করে? একটা পাখার দাম 50 টাকা করে।
কি বলছো, কি পাগল হয়ে গেছো নাকি? আর পাখার দাম আবার 50 টাকা করে হলো কবে থেকে? আবার 20 টাকা করে দেবো? অনেক কষ্ট করে তাল গাছ বেয়ে ওপরে উঠে তাল পাতা পারতে হয়, তারপর সবাই মিলে সময় নিয়ে পাখা বানাতে হয়। এইসবের কোনো দাম নেই বুঝি। 20 টাকায় দিতে পারলে পারো কিনা দেখো। না না, এই দামে দেওয়া সম্ভব নয়। আচ্ছা যাই তাহলে, তুমি যে দাম চাইছো এ দামে বাপু একটাও বেচতে পারবে কিনা সন্দেহ আছে। না পারলে কি আর করা যাবে, বাড়ি চলে যাব। আচ্ছা তুমি বসে থাকো, দেখি কে কিনতে আসে তোমার কাছে এত দাম দিয়ে। বাবা, বুড়ো দাদু তো দেখি পাখা না নিয়েই চলে গেল। তুমি মনে হয় বেশি দাম চাইছো। 20 টাকা করেই দিয়ে দাও না বাবা, কেউ তো আর কিনতে আসছে না, চারিদিকে অন্ধকার হয়ে যাচ্ছে, রাত হয়ে গেলে সবাই তো বাড়ি চলে যাবে। এত কথা বলিস না, এত কষ্ট করে বানিয়ে এখন বিনা লাভে বিক্রি করে দিলে ভাত খাবি কোথা থেকে? আর লাঠি বা কিনে দেবো কোথা থেকে? হ্যাঁ আচ্ছা, তাহলে এখন থেকে আর কথা বলবো না। এই তোমার পাখা কত করে বিক্রি করছো? বাবা, সবাই শুধু বলে তোমার পাখা, তারা বোঝে না কেন এগুলো তোমার পাখা না, তাল গাছের পাতার পাখা। বিক্রি তো করছি 50 টাকা করে। আমরা পাইকারি দামে সবগুলো কিনে অন্য বাজারে বিক্রি করব, তুমি দাম সেভাবেই বলো। আচ্ছা তাহলে 30 টাকা করে দিন। এই নাও টাকা, ভালো করে গুনে বুঝে নাও ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, যদি কিছু মনে না করেন তাহলে কি আমি জানতে পারি আপনারা কোন বাজারে নিয়ে গিয়ে বিক্রি করবেন? কেন, তুমিও কি যাবে নাকি সেখানে? সেটা তো এখান থেকে অনেক দূরে, যাওয়া আসার গাড়ি ভাড়া দিয়ে তোমার লাভ থাকবে কি? আসলে খুচরো বিক্রি করতে হলে পরিশ্রমও বেশি হয়ে যায়, প্রতিদিন অল্প অল্প করে বাজারে নিয়ে আসতে হয়। পাইকারি বাজারে ঠিকানাটা দিলে 2 থেকে 3 বার গেলেই তো হয়ে যাবে মনে হচ্ছে। এই বাজার সতীনাথপুরের কাছাকাছি, প্রতিদিন অনেক লোক আসে সেখানে। আমরা বিভিন্ন বাজার ঘুরে ভালো ভালো জিনিস পাইকারি দামে কিনে নিয়ে ওখানকার খুচরো ব্যবসায়ীদের কাছে বিক্রি করি। আমাদের নিজেদের গাড়ি আছে, তাই লাভ ভালোই থাকে। আপনারা আমার খুব বড় উপকার করলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এত বড় উপকার করবার জন্য। লাল লাটিম কিনে বেজায় খুশি, খুশিতে যেন বাকবাকম হয়ে আসিস। হ্যাঁ, অনেক খুশি। শুধু তোমার ছেলে না বৌমা, আমার ছেলেও বেজায় খুশি। কি হয়েছে রে বাবা, কোনো খুশির খবর আছে নাকি? রাজু বলেছিল না মা, আজ রাজুকে বাজারে নিয়ে গেলে সব পাখা বিক্রি হয়ে যাবে। কথাটা একদম সত্যি হয়েছে। শুধু কি তাই, আজকে থেকে বড় এক পাইকারি বাজারের সন্ধান পেয়েছি। এখন থেকে রোজ রোজ অল্প করে বানিয়ে এই বাজারে বিক্রি করতে হবে না। তাই নাকি রে দাদু ভাই, তাহলে তো তোর ভাগ্য খুলে দিয়েছে। ঠিক বলেছ মা, ওই বড় বাজারে নাকি অনেক মানুষ আসে, ওখানে সবকিছুরই অনেক চাহিদা। আমি এখন থেকে ভাবছি সাথে আরো 2টো ছেলে নেব কাজে, একেবারে অনেকগুলো পাখা বানিয়ে মাসে 2-3 বার শুধু বিক্রি করতে যাব। যাক, এতদিনে আমার দাদু ভাইয়ের ওসিলায় তাহলে আমাদের উন্নতি হচ্ছে। তোকে একটা কথা বলাই তো হলো না দেখছি। আমার এক মামা শ্বশুর আছেন শ্যামনগর গ্রামের, তোর বাবার বড় মামা। ওনার কথা কি ভোলা যাবে কখনো? এই একমাত্র ব্যক্তি যিনি বাবার সকল সুখে দুঃখে পাশে থাকতেন ছায়ার মতো। ওনার কি কিছু হয়েছে নাকি? অনেকদিন তো কোনো খোঁজ নিতে পারছি না। এই জন্যই বলছিলাম ওনাকে আমাদের বাড়ি একবার নেমন্তন্ন করলে কেমন হয়? খুব ভালো একটা কথা বললে মা, আমি পরশু সকালে গিয়েই ওনাকে সাথে করে নিয়ে আসব। এটাই ভালো হবে। দেখেছিস আমার লাল লাটিমটা খুব সুন্দর হয়েছে না? তা তো হয়েছে, এই জন্যই তো বলছি আমাকে একটু খেলতে দে না রে, তারপর তুই আবার খেলিস। এভাবে করে তো আমিও তোর কাছে চাইতাম, 100 বার চাওয়া পূরণ হলে তারপর তুই আমাকে খেলতে দিতিস। তুই তো এখন মাত্র কয়েকবার চেয়েছিস, আমি এক্ষুনি দিয়ে দেব। তুই কি গুনেছিলিস নাকি যে 100 বার চাওয়ার পরেই আমি দিয়েছি? না গুনলে বললাম কিভাবে? দেখ রাজু, ভালো হবে না বলে দিলাম,
এতদিন যখন তোর ছিল না তখন আমি তোকে দিয়েছি, এখন যদি তুই আমাকে না দিস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। দিবি না তুই? আমি কি না বলেছি না কি যে দেব না? মাত্র 30 বার হয়েছে, আরো 70 বার চা, তাহলেই দিয়ে দেব। তবে রে, দেখাচ্ছি মজা। কে আছো? আমার লাটিম চুরি হয়ে গেছে, তোমরা সবাই এসে দেখো। আমার লাঠিম নিয়ে যাচ্ছে, চোরকে তোমরা সবাই ধরো ধরো, আচ্ছা করে দাও। কি রে বাবা, খাবার নিয়ে এভাবে নাড়াচাড়া করছিস কেন? আজকে রান্না তো খুব ভালো হয়েছে, খেয়ে নে। ওর এখন গলা দিয়ে খাবার নামবে না। কেন রে, ওর আবার কি হয়েছে? ওর সাথে লাটিমটা নাকি কে নিয়ে গেছে। কে নিয়ে গেছে? কে আবার? রনি? ওরা দুটো সারা দিন একটার পেছনে একটা লেগে থাকে। আমি ওর পেছনে লাগতে যাব কেন? ওই তো আমার পেছনে লেগে থাকে, এই জন্যই তো আমার লাঠিমটা নিয়ে চলে গেল। আচ্ছা আচ্ছা, হয়েছে, এখন খা। এমন অনেক লাটিম আমি কিনে দেব, বিকেলে আমাকে তোদের বাজারে নিয়ে যাস, এখন খা। আপনাকে হাঁসের ডিমের তরকারিটা দেই, আপনি তো খুব পছন্দ করতেন হাঁসের ডিম। হ্যাঁ হ্যাঁ, দাও একটু। তোমার হাতের এই তরকারিটা মাঝে মাঝে খেতে খুব ইচ্ছে হয়, কিন্তু একা তো আর এখন আসতে পারি না, তাই আর খাওয়া হয় না। সবাই তো এখন যে যার কাজে ব্যস্ত, কাকে আর বলবো। আচ্ছা, অসুবিধে নেই। এখন থেকে প্রতি মাসের 10 তারিখ আমি অসীমকে আপনার বাড়ি পাঠাবো, আপনার খোঁজ খবরও নিয়ে আসবে, আর সাথে আপনি যদি আসতে চান একেবারে ও নিয়ে আসবে। এটা তো খুব ভালো কথা বলেছো মা, এখন থেকে এটাই করব আমি। কি রে, তুই আবার আসলি কেন? তোকে কে আসতে বলেছে এখানে? চলে যা। তুই কি এখনো আমার উপর রাগ করে আছিস? আমার কি দোষ বল? তুই ওই দিন আমাকে একটু খেলতে দিলি তো হয়ে যেত, তাই না বল? চোরের সাথে আমার কোনো কথা নেই, চলে যা তুই। দেখ, বাজে কথা বলিস না। বললে কি করবি রে তুই? কি করবি? শোন রাজু, আমি কিন্তু আজকে তোর সাথে ঝগড়া করতে আসিনি। কেন এসেছিস তাহলে? আমি তো লাটিমটা ফেরত দিতে এসেছি। ওটা আর আমি নেব না, দেখছিস না আরেকটা লাল লাটিম কিনেছি আমি, ওটা ফেলে দে, লাগবে না আর। নে না রে, আমি তো লাটিমটা নিয়ে গেছি দেখে মা আমাকে অনেক মেরেছে, তাই তোকে ফেরত দিতে এলাম। ভালোই করেছে, মেরেছে, না মারলে ফেরত দিতে আসতিস না বুঝি। আমার মার খাওয়ার কথা শুনে তুই এভাবে হাসছিস কেন? আবার যদি হাসিস তাহলে তোর নতুন লাঠিটাও আমি নিয়ে যাব। এবার আর আমি বাড়ি যাব না, সোজা পানিতে ফেলে দেব, তাহলে মা আর জানবেও না, দেখবেও না, আর আমাকে মারবেও না। এত বড় সাহস তোর! নে দেখি, আমার কাছ থেকে নিতে পারিস কিনা দেখি। কে কোথায় আছো? আমার লাটিম ডাকাতি করে নিয়ে যাচ্ছে, তোমরা সবাই এসে দেখো। আমার লাটিমটা নিয়ে যাচ্ছে, ডাকাতকে তোমরা সবাই ধরো, আমার লাটিমটা উদ্ধার করে দাও এই বর্বর ডাকাতের হাত থেকে। ভালো করে রশি দিয়ে বেঁধেছিস তো, নাকি মাঝ রাস্তায় আবার খুলে পড়ে যাবে? দেখিস বাবু, অনেক দূরে রাস্তা, পথের মধ্যে খুলে গেলে আমি মহা বিপদে পড়ে যাব। আরে খুলবে না, আপনি এত ভাবছেন কেন? আমরা দুজন মিলে খুব পাকাপোক্ত ভাবে বেঁধে দিয়েছি, এটা আর খুলবে না। কি রে, এমন ভ্যাঁ ভ্যাঁ করে আবার কাঁদছিস কেন? কার সাথে আবার ঝগড়া করে এলি? তোর তো আবার ঝগড়া না করলে পেটের ভাত ভালো করে হজম হয় না। হ্যাঁ হ্যাঁ, তোমরা তো খালি আমার দোষটাই দেখলে। সবাই যে আমার পায়ে পা দিয়ে ঝগড়া করতে আসে সেটা দেখো না কেন? খেলতে গেলি তো লাটিম নিয়ে, এখন আবার কই গেল তোর লাটিম? একটা ডাকাত যে আছে, আমার সবকিছু লুট করে নিয়ে যায়। আচ্ছা, তোর বাপ কি তোকে ভাত খাওয়ায় না, নাকি ওই ডাকাতের বাবাই শুধু তাকে ভাত খাওয়ায়? তোর কাছ থেকে সব সময় কিভাবে নিয়ে যায়, আর তুই ভ্যাঁ ভ্যাঁ করতে করতে আমার কাছে আসিস? আচ্ছা, আর কাঁদবো না, এক্ষুনি ওর কাছ থেকে আমি লাঠিমটা উদ্ধার করে আনবো, আর যদি দিতে না চায় তাহলে ওর নাক বরাবর জোরসে একটা ঘুষি মেরে তারপর নিয়ে আসবো। ছেলে আমার দেখছি পুরাই নায়ক হয়ে গেছে আজকে।
যেতে দাও, দেখি কি করে, লাঠি নিয়ে আসে নাকি আবারও ভ্যাঁ ভ্যাঁ করতে করতে আসে। আরে যত তাড়াতাড়ি সম্ভব পালাতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব পালাতে হবে। এ কি, তুমি এমন করছো কেন? কি হয়েছে? আজকে বিপদ হয়ে গেছে, ভারী বিপদ। আরে সেসব ঠিক আছে, কিন্তু বৃষ্টির দিনে আমি বিরিয়ানি রান্না করে বসে আছি। তুমি বিরিয়ানি খেয়ে তারপর যেখানে যাওয়া যাবে। তুমি কি বুঝতে পারছো না আমার বিপদটা? তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি খেটে খুঁটে বিরিয়ানি রান্না করেছি, ভাবলাম বৃষ্টির দিনে দুজনে বসে বিরিয়ানি খাওয়া যাবে আনন্দ করে। তা তুমি ছুটে ছুটে এসে এমন হুজ্জত শুরু করলে। আমি কিছু শুনতে চাই না বাপু, বিরিয়ানি খেয়ে তবেই তুমি যাবে। তুমি একটু বোঝবার চেষ্টা করো শতাব্দী, আমার এখন সেই অবস্থা নেই। তো কি অবস্থা হয়েছে সেটা শুনি। আজকে একটা কাণ্ড ঘটে গেছে। কি কাণ্ড? বোঝবার চেষ্টা করো, আমার হাতে এখন অত সময় নেই তোমাকে বৃত্তান্ত বোঝাবার জন্য। আমাকে এখনই এখান থেকে যেতে হবে। তাহলে? তাহলে আর কি, ধরা পড়ে গেছি। এই বৃষ্টি বাদলার মধ্যেই আমাদের এখান থেকে পালিয়ে যেতে হবে, এখানে আর থাকা যাবে না। বলি, বাবা মা হতে লজ্জা করে না? তুই কি বলছিস কি পলাশ? এমন কেন করছিস তুই? বাবা মা হয়ে তোমরা ভালো করে খাওয়াতে পারো না ছেলেকে, লজ্জা হওয়া দরকার তোমাদের। তুই ওটা তেমন কেন বলছিস পলাশ? আমরা ছোটবেলা থেকে তোকে কোন জিনিসটাতে কমতি দিয়েছি? সেসব আমি জানি না, তবে বাবা মা হলে ছেলেকে অন্তত একটু ভালো মন্দ খাওয়ানো উচিত। তুই যে আমাদের সাথে এমন ব্যবহার করবি স্বপ্নেও কখনো ভাবিনি পলাশ। তোমরা বোঝো না আমার দুঃখটা। কেন, তোকে কমটা কি দেওয়া হয়েছে? আমাদের সামর্থ্য মতো আমরা তোকে ছোটবেলা থেকে সবটা দেওয়ার চেষ্টা করেছি। আমাকে তোমরা ভালো মন্দ খাওয়াতে পারো না বলে বন্ধুদের কাছে আমাকে কত কথা শুনতে হয়, রোজ কত অপমান শুনতে হয় জানো? তাহলে সেসব বন্ধুদের থেকে দূরে থাকতেই পারিস। যেসব বন্ধুরা এমন বুদ্ধি দেয় তারা বন্ধু নয়, কুলাঙ্গার। তোকে কিন্তু আমি সাবধান করছি পলাশ, তোর বাবার সাথে তুই এমন করে কথা বলবি না। কেন, কি করবেটা কি শুনি? যে বাবা খেতে দিতে পারে না ভালো করে, সে বাবা আবার বাবা কিসের? লজ্জাও করে না তোমাদের বড় বড় কথা বলতে? আমি আর থাকবো না এই বাড়িতে, আমি চলে যাব। আমি এই চলে গেলাম, তোমরা থাকো তোমাদের ঘর নিয়ে। কোথায় যাচ্ছ আজ? তোমার কি আজ না গেলেই নয়? যেখানেই যাই রোজ সেখানেই যাচ্ছি, অবিনাশ বাবুর বাড়ি যেতেই হবে আমাকে। আজকে দিনটা অন্তত ছেড়ে দিতে, আজ আমার এই অবস্থা। তোমার এই অবস্থা তো আমি কি করব শুনি? দেখো ঘরে কত কাজ, আমি তো কিছুই করতে পারবো না গো। বিছানা থেকে তো শরীরটা তুলতেই পারছি না। রান্না বান্না কে করবে বলো তো? তোমার রান্না কে করবে তুমিই জানো, আর শুধু এতটুকু জেনে রাখো যে আমি এসে যেন ঠিক সময় খাবার পেয়ে যাই। আমি তো আজ উঠে রান্না করতে পারবো না। তাহলে কি বলতে চাইছো, রান্না হবে না? আমি তা কখন বললাম? তুমি তো সেটাই বলছো এতক্ষণ ধরে। না, আমি বলছি যে রোজই তো অবিনাশ বাবুর বাড়ি যাও, আজ না হয় নাই গেলে। আমার এই অসুস্থতা, ঘরে থেকে রান্না বান্নাটা তো করতে পারতে। না, আজকে আমাকে যেতেই হবে। অবিনাশ বাবুর কাছে না গেলে আমার আর চলবে না, আর তাছাড়া ওসব কাজ আমি পারবো না। হ্যাঁ, তা কেন পারবে? সে মুরত তোমার আছে, শুধু অবিনাশ বাবুর পা চাটা ছাড়া আর তুমি কি করতে পারো শুনি? দেখো, অবিনাশ বাবুর পা চেটেই আমি ঘরে পয়সা আনি, আর সেই পয়সায় তোমার চিকিৎসা হয়, খাবার জোটে, সেটা ভুলো না। আজ আমি পা চাটতে যাবো, আর সেই টাকায় তোমার জন্য ওষুধ নিয়ে আসবো। কি বলা কওয়া নেই, হুট করে চলে এলে যে? আগে অনেকদিন আপনাদেরকে দেখিনি তো, তাই চলে এলাম। হ্যাঁ, ও ঠিকই বলেছে, অনেকদিন ধরেই আপনাদের দেখা হয়নি, সাক্ষাৎ হয়নি, তাই মনে হলো আর চলে এলাম। তা কি ভাবছো, কি করবে? ভাবছি যদি আপনার চরণে ঠাঁই হয় কটা দিন, তাহলে এখানেই থেকে যাই। তা ঠিক করে বলো তো, তোমাদের কদিন থাকা হবে? তা তো কিছু ঠিক করে আসিনি, কয়েকটা দিন থাকবো। হ্যাঁ, মানে যতদিন ইচ্ছে থাকতে যাই আর কি। ও মা, তোমরা কতদিন পরে এসেছো গো?
হ্যাঁ হ্যাঁ, অনেকদিন আপনাদের দেখিনি, তাই দেখতে এলাম। তা তোমরা কদিন এখানে থাকবে তো? হ্যাঁ, এই যতদিন মন চায় ততদিন থাকবো। আচ্ছা, তোমরা আমার সাথে এসো। সকালবেলায় তোমার অমন কাণ্ডটা করবার কি দরকার ছিল বলো তো? হ্যাঁ, সব দোষ তো এখন আমার। না, তোমার দোষ নেই, কিন্তু অমনটা তুমি নাই বা করতে পারতে। কেন, এমন কি করেছি যাতে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? বুঝবার চেষ্টা করো গিন্নি, ছেলে এখন আমাদের বড় হয়েছে। হ্যাঁ, বড় হয়েছে বলেই তার সব কাজ মেনে নিতে হবে। না, তা মেনে নিতে হবে না, কিন্তু ভালোবাসা দিয়েও তো বোঝানো যায়। তা তুমি তো ভালোবাসা দিয়েই বোঝাচ্ছিলে, কি ফলটা হলো শুনি? সে আমাকে বলছিল, আমি বুঝে নিতাম, কিন্তু তুমি তাকে নাই বা মারতে পারতে। হ্যাঁ, হয়তো সেটা আমার একটা ভুল হয়েছে, আর কখনো মারবো না ওকে। কিন্তু এত রাতে ছেলেটা গেল কোথায় বলো তো? রাগ করে সেই যে গেল, আর তো এলো না। আমারও খুব চিন্তা হচ্ছে গো। এখন আর চিন্তা করে কি হবে, যা হবার তো হয়েই গিয়েছে। এবার থেকে কিছু করবার আগে ভেবে চিন্তে করবে। বললাম তো, ভুল হয়ে গেছে, আর কখনো করব না। এত রাত হয়ে গেল, এখন তো এসে যাওয়ার কথা। চেনা পরিচিত কোথাও গিয়েছে জানো? যেখানে যেখানে যেতে পারে সব জায়গায় খোঁজ নিয়েছি, কোথাও তো খোঁজ পাইনি। তাহলে কোথায় গিয়ে থাকতে পারে, যদি ভুলভাল কিছু একটা করে ফেলে? কোথায় গেল বদমাইশটা? টেনে বের করো, বেশ করে ধোলাই দি। আরে দেখা তো যাচ্ছে না, মনে হচ্ছে কোথাও পালিয়ে গেছে। ঘর তো তালা বন্ধ। মনে হচ্ছে বুঝে সুঝে ভেগেছে। আরে তা কোথায় পালাবে আর? আশেপাশে কোথাও গা ঢাকা দিয়েছে বোধহয়। কি হয়েছে, কি এখানে তো ভিড় কেন? তা জানো না, এখানে বিলাস নামের একটা ছিঁচকে চোর থাকে, একেবারে ছেঁচড় যাকে বলে। কেন, কি করেছে বিলাস? কি করেছে মানে, ভালো মানুষ সেজে লোকের দোকানে বসে গল্প করবে, মুদিখানার দোকানে, চায়ের দোকানে, গয়নার দোকানে, আর সুযোগ বুঝে সেখান থেকে পয়সা ছাড়বে। এমন ছেঁচড় লোককে উচিত শিক্ষা দেবো আমরা। বাবা, ওর পেটে পেটে এত ছিল? এতদিন হাতে কিছু প্রমাণ ছিল না। আজকে হাতে প্রমাণ পেয়েছি। বেটা ছেলেদের উপর অনেক দিন ধরে ছিল সন্দেহ, তবে আজকে প্রমাণ যখন পেয়েছি, আজের একটা হেস্তনেস্ত করেই যাব। কি নগেন বউ কেমন আছে? তা ভালোই আছে কর্তাবাবু। আপনি কালকে টাকা দিলেন, সেই টাকায় ওষুধ কিনে নিয়ে খাওয়ালাম, এখন সেরে উঠেছে সে। যাক, ভালোই সেরে উঠেছে তো, ভালো কথা। আরে নগেন, যে লজ্জা শরমের মাথা খেয়ে এখানেও এসে পড়েছিস দেখছি। তা আসবো না কেন? বাবুর সাথে কি আমার আজকে সম্পর্ক? না, তোর যার সাথে সম্পর্ক তো টাকারই সম্পর্ক, তাই না? তাই বলছি আর কি। তুমি ভুল বলছো বিলাস, নগেন আমার থেকে এমনি এমনি টাকা নেয় না, সে কাজ করে তাই টাকা নেয়। আপনি চুপ করুন অবিনাশ বাবু, ওর চরিত্র আমার ভালো করেই জানা আছে। আমার টাকাগুলো কবে ফেরত দিবি শুনি? একটু অসুবিধার মধ্যে আছি, না হলে কবেই দিয়ে দিতাম। তাও সব ভালো মানুষ এখন রাখ, আমার টাকাটা তাড়াতাড়ি ফেল দেখি। কথায় আছে না, ফেলো করি মাখো তেল। তোকে টাকা দেওয়াই আমার ভুল হয়েছে। কটা টাকার জন্য অমন করে কেউ কথা বলে না, তুই চুপ কর। আপনারটা করলে আপনি চুপ করতে পারতেন। দেখো, টাকার থেকেও বেশি দামি মানুষের সাথে মানুষের সম্পর্ক। এই টাকা পয়সা আজকে আছে, কালকে নেই। টাকা পয়সা কি মানুষকে বিপদে আপদে সাহায্য করতে পারে? মানুষ মানুষকে বিপদে আপদে সাহায্য করে, তাই ওকে তুমি অমন করে বলো না। বেশ করব, বলবো। আমার হাড় জ্বালিয়ে খেয়েছে শয়তানটা। ও আর ওর বউ দুজনে ছল করে আমার টাকা খেয়ে বসে আছে। দাঁড়াও বেটা বিলাস, আমার পেছনে কাটি করা, তোমার ব্যবস্থা আমি করছি। পলাশ, এসেছিস পলাশ? ওগো, এসে দেখে যাও, তোমার ছেলে এসেছে। যে ছেলের জন্য এত অনুতাপ করলে, সেই ছেলে এসেছে, দেখে যাও। আমাদের ক্ষমা করে দে বাপধন, আমরা কখন আর তোকে বকা বা মারধর করব না। হ্যাঁ, আমিও তোকে আর কখনো মারবো না। আমাদের ভুল হয়ে গেছে বাবা। ভুল আমারও হয়েছে মা, বাবাকে অমন করে বলাটা আমার উচিত হয়নি। আমিও আর কখনো তোমাদের মুখে মুখে কথা বলবো না। আমি নিজের ভুল বুঝতে পেরেছি, তাই ফিরে এসেছি। ভুলটা তোমাদের নয়, ভুলটা আমারই ছিল গো। যা যা, ভেতরে যা, হাত মুখ ধুয়ে নে, স্নান করে নে, তোর মা তোকে খাবার দিচ্ছে। হ্যাঁ
বাবা, তুই ভেতরে যা, আমি এক্ষুনি তোর জন্য খাবার নিয়ে আসছি। কিন্তু জানো তো বাবা, আজকে রাস্তায় কি হয়েছে? কি হয়েছে রে? আমি আসবার সময় ওই বিলাস চেটুদের বাড়ির সামনে দেখলাম খুব গন্ডগোল। কি হয়েছে বিলাসদের বাড়ির সামনে? কিছু করেছে নাকি লোকটা? সবাই তো বলছে যে লোকটা নাকি চিটিংবাজি করে এর ওর দোকান থেকে টাকা পয়সা লুট করেছে। আর কিছু বলেছে নাকি কেউ? হ্যাঁ, বাড়িতে তালাবন্ধ, তাই কেউ কেউ বলছিল যে প্রাণের ভয়ে কোথায় যেন পালিয়ে গেছে, মানে গা ঢাকা দিয়েছে। তুই ভেতরে যা পলাশ। ভগবান একবার সুযোগ আমাকে দিয়েছেন, এবার তুমি বুঝবে বিলাসবাবু, কত ধানে কত চাল হয়। এবার আমি তোমার খেলা দেখাবো। হ্যাঁ, আমাকে অপমান করবার ফল আমি তোমাকে হারে হারে টের পাওয়াবো। বলি, এবাড়ির কি সবাই ঘুমিয়ে আছে নাকি? এই জমাতে আমি কালকে 1000 টাকা রেখেছি, আজকে নেই। বলি, টাকা পয়সা যাচ্ছে কোথায়? বলি, হয়েছেটা কি শুনি? সকাল সকাল চিৎকার কেন করছো? না, চিৎকার করব না তো কি করব, ধম্মের কথা বলবো। আরে বলি, কাল কি আমি এই জামার পকেটে 1000টা টাকা রেখেছি, আমার এখনো মনে আছে ভালো করে। আর সেই টাকা গায়েব। টাকা কোথায় গেল শুনি? তা তোমার টাকা কোথায় গেল তা আমি কি জানি? তুমি জানবে না তো এ বাড়িতে জানবার মতো আর কে আছে শুনি? কিছু হয়েছে নাকি অবিনাশবাবু? আমার পকেটে কিছু টাকা ছিল, হারিয়ে গেছে। কোথায় গেছে তাই দেখছি। আমার কিন্তু মনে হয় আপনার আর একটু সাবধান হওয়া উচিত। তার মানে আমি সাবধানী নই? না, মানে ঠিক তা নয়, তা যেভাবে আপনি দান ধ্যান করেন, লোকের লোভ হতে পারে আপনার টাকার উপর। হয়তো তুমি ঠিকই বলেছ, আমার সত্যি সাবধানী হওয়া উচিত। আপনি তো আর জানেন না অবিনাশবাবু, যে সর্ষের মধ্যেই ভূত। আপনার টাকা সরিয়েছি আমি। বল, টাকাটা কোথায় রেখেছিস? বার করে দেখুনি। কিসের টাকা? আমি তো কোনো টাকার কথা জানি না। দেখ, বেশি ন্যাকা সাজিস না। আবার ন্যাকামি করা হচ্ছে? সেদিন অবিনাশ বাবুর পকেট থেকে 1000 টাকা ঝেড়ে নিয়ে পালিয়ে এসে এখন নাটক হচ্ছে। তোমরা এমন করে ওকে অপমান করো না। বিশ্বাস করো, ও কোনো টাকা নেয়নি। কি হয়েছে এখানে? দেখো না, ইনারা তোমার কাকাবাবুকে অপমান করছে। কাকাবাবুকে মিথ্যা চুরির দায়ে ফাঁসানোর চেষ্টা করছেন। এনারা কারা? আপনি কে? আপনার নাম কি? আমার নাম জানে না এমন কেউ আছে নাকি? আমার নাম বিলাস, আরে আমার বউ শতাব্দী। এই ব্যাপারটা সন্দেহজনক বলে মনে হচ্ছে। নামটাও তো চেনা চেনা মনে হচ্ছে, তবে ওই ঘটনার সাথে কোনো যোগ আছে নাকি? ঠিক আছে, আপনারা এখন যান, আপনাদের পয়সার সমস্যা মিটে যাবে। আপনারা এভাবে একজন গৃহস্থকে অপমান করতে পারেন না। জানো বাবা, কি হয়েছে? আবার কি হয়েছে রে? কোনো নতুন কাণ্ড ঘটালি নাকি রে? আরে না না, শোনো না। আরে আজকে মাংস কিনে নিয়ে আসছি, এমন সময় নগেন কাকাদের ঘরে দেখলাম সেই ছিনতাইবাজ লোকটাকে, মানে ওদেরকে অপমান করতে। কি বললি? সেই লোকটা গ্রামে এসেছে? তাতে আর কি বলছি, নিজের চোখে দেখে এসেছি তাই তো বলছি। ওরা ওদেরকে 1000 টাকা চুরি করার দায়ে ফাঁসানোর চেষ্টা করেছে। আমাদের উচিত ওদের পাশে গিয়ে দাঁড়ানো। হ্যাঁ, নগেন কাকাদের পাশে আমাদের দাঁড়াতেই হবে, কিন্তু কি করা যায় বলো তো? যা করবার কাল কি করতে হবে? আমি গ্রামের সবাইকে ডেকে নিয়ে ওদের ঘরে যাব। হ্যাঁ, ওই দুটো লোকের মুখোশ আমাদের খুলতেই হবে। ছিনতাইবাজদের সাথে কোনো আপোষ নয়। কালকে দেখো না ওদের আমি কি হাল করি। ওদের মুখোশ যদি পুরো গ্রামের লোকেদের সামনে খুলে দিতে না পারি, তবে আমার নাম নয়। কালকে বেটারা বুঝবে কত ধানে কত চাল। সব কটাকে বেশ করে ধরে ধরে চাপকানো উচিত। যেমন দোষ করেছে তেমন শাস্তিও পাওয়া উচিত। কি হয়েছে? এত লোক এসেছে কেন এখানে? পলাশ, এত লোক জমা হয়েছে কেন এখানে? অবিনাশ বাবু, আপনাকে তো আমরা এতদিন সৎ লোক বলে জানতাম, তা আপনি ঘরে একজন চোর পুষে রেখেছেন। কি বলছোটা কি তোমরা? আপনার ঘরে বিলাসকে একবার বাইরে আসতে বলুন না।
বিলাস, শুনে যাও তো এদিকে। এই লোকটাই চোর, এই লোকটাই চোর, আজ তো মেরেই ফেলবো ছেঁচোরটাকে। আরে কি হয়েছে, তোমরা আমাকে গুছিয়ে বলবে কি? এই যে লোকটা, এটা বিলাস, ভালো মানুষের মতো সকলের সাথে মিশে দোকানে দোকানে আড্ডা মেরে তারপর টাকা পয়সা চুরি করে ভেগে যায়। আর এই কিনা এসে শেষ পর্যন্ত আপনার ঘরে ঢুকলো। এরা যা বলছে তা নিশ্চয়ই সত্যি বিলাস। তার মানে আমার টাকাটা তুমি চুরি করেছো? আগে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। ওরে বাবা, ওরে বাবা লাগছে। আমার ভুল হয়ে গেছে, আমি পায়ে ধরছি, আমাকে ক্ষমা করে দিন। আমাকে আর মারবেন না, এই বয়সে মার খেলে আর বাঁচবো না। অবিনাশ বাবু বাঁচান। আমি ভিতর থেকে সবই শুনেছি আর সবই দেখেছি। আমার বিশ্বাসের সঙ্গে এইভাবে খেলা করলো শয়তানগুলো। এদেরকে আমি এক্ষুনি বাড়ি থেকে বার করে দেবো। দূর হ শয়তান। শয়তান, মুখপুরি, আবাগি, যেমন বর তার তেমন বউ। দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছিলাম গো। তোমার ছেলে কিন্তু একটা কাণ্ড করলো বটে। পলাশ, তোমার জন্য আমি গর্বিত। তুমি যদি এই কাণ্ডটা না করতে তাহলে শয়তানগুলোর মুখোশটা খুলতো না সমাজের সামনে। আর আমিও জানতাম না কত বড় কাল সাপ আমি ঘরে পুষেছি। একেই বলে কাল কেটে কুমির আনা। আর পলাশের দৌলতে সেই কুমির সময় মতন বিদেয় হয়েছে, এতেই আমরা খুশি। আমাকে ক্ষমা করে দিও নগেন, আমার অতিথি তোমাকে এত অপমান করলো। আপনি ওসব ভাববেন না অবিনাশ বাবু, একজন খারাপ লোকের কথা কি মাথায় রাখতে আছে? আমি ওসব ভাবি না, ভুলে গেছি। আপনিও দয়া করে ভুলে যান। তোমাকে আমি ধন্যবাদ দিচ্ছি পলাশ। ছাড়ো সব কথা, যা মিটে গেছে মিটে গেছে। এখন আমরা এসো সবাই মিলে গরম গরম বিরিয়ানির মজা নিই। আপনি কেন এমন কাজ করতে গেলেন? আমার বাবার এত বড় ক্ষতি কি করে করতে পারলেন? তোমার এত এত চাহিদা, এত এত শাড়ি গয়নার প্রতি লোভ। আমি যদি এভাবে টাকা না নিতাম তাহলে কিভাবে তোমার চাহিদা মেটাতাম বলো? তাই বলে আপনি আমার বাবাকে ঠকাবেন? এছাড়া আমার কোনো উপায় ছিল না। আমি দুঃখিত জামাল সাহেব, আমি আপনাকে কোনো ঋণ দিতে পারছি না। কেন আজিজ সাহেব? আমি কথা দিচ্ছি আমি আপনার সব টাকা সময় মতো পরিশোধ করব। না জামাল সাহেব, আমি আপনার বড় জামাইয়ের প্রতারণার কথা শুনেছি। যে কারবারে আপনার বড় জামাইয়ের মতো প্রতারক জড়িত আছে, সে কারবারের কেমন দুর্দশা আমি তা অনুমান করতে পারছি। আমাকে মাফ করবেন। কর্তা, কি ব্যাপার হাসান, বলো। আরে ছোট জামাই বাবাজি, তুমি এখানে? জি বাবা, আমি এখানেই কাজ করি। হাসান, তুমি এনাকে চেনো নাকি? জি কর্তা, ইনি আমার শ্বশুর হন। আমি তার ছোট মেয়ে পরীর স্বামী। আমি সবই শুনেছি কর্তা। আমার শ্বশুর মশাই আপনার সব ঋণ সময় মতো পরিশোধ করে দেবেন। দয়া করে এই বিপদ থেকে তাকে উদ্ধার করুন কর্তা। তুমি যখন বলছো তাহলে তো দিতেই হবে। বুঝলেন জামাল সাহেব, আপনার ছোট জামাই আমার এখানে হিসাব দেখাশোনার কাজ করে। তার মতো সৎ এবং ভালো ছেলে এখনকার সময় পাওয়াই যায় না। এমন সৎ মানুষ যখন আপনার পরিবারে আছে, তখন আমার আর কোনো চিন্তা নেই। আপনি তার শ্বশুর, এজন্যই আপনাকে আমি ঋণ দিচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ আজিজ সাহেব। বাবা, তোমার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। না বাবা, এভাবে বলছেন কেন? আজিজ সাহেব অনেক ভালো মানুষ। উনি সব সময় বিপদগ্রস্তদের সাহায্য করেন। না বাবা, আজ তুমি না থাকলে আমি এই টাকাটা পেতাম না। আমাকে আমাকে তুমি মাফ করে দাও বাবা। তুমি গরিব দেখে আমি তোমাকে অনেক অপমান করেছি। না বাবা, এভাবে বলবেন না। আমি ওসব কিছু মনে রাখিনি। আমার মেয়ে পরী ঠিকই বলতো, সততার চেয়ে বড় সম্পদ আর নেই। আমি পরীর সাথে দেখা করতে যাব বাবা। ওর কাছে আমার ক্ষমা চাইতে হবে। চলো বাবা, পরীর কাছে আমাকে নিয়ে চলো। চলুন বাবা, চলুন।
রামু একজন গরিব কৃষক। সে ছিল খুব পরিশ্রমী। এত পরিশ্রম করার পরেও তার সংসারের বেহাল দশা যেন কিছুতেই পিছু ছাড়ছে না। মা লতা, আয় মা, তাড়াতাড়ি খেতে আয়। রোদটা চড়লো বলে আবার তো মাঠে যেতে হবে নাকি? হ্যাঁ বাবা, আসছি, বইগুলো গুছিয়ে রেখেই আসছি। এ কি বাবা, আজও শুকনো রুটি আর আলু সেদ্ধ? এটা তো কাল পর্যন্ত চলবে। কাল আবার শুকনো রুটি আর আলু সেদ্ধ? আজ আমি কিছুতেই খাবো না। এমন করতে নেই মা, খাবারের পরে যে রাগ করতে নেই। আয়, খেয়ে নে। না না, আমি কিছুতেই এই শুকনো রুটি খাবো না। আমার ভাত চাই, আমার ভাত দাও মা। এখন এই রুটিটুকু খা, দুপুরে ভাত রান্না করে দেব। না, খাবো না আমি রুটি। লতা, লতা, খাবার খেয়ে যা, আয় বলছি। ওরিবার দোষ কি? সব দোষ তো আমার। আমি তো তোমাদের ভালো করে খেতে দিতে পারি না। তাড়াতাড়ি খাও দেখি, আমার আর এসব ভাল লাগছে না। শোনো, এবার আমাদের আলু ক্ষেতটা কি ভালো হবে নাকি? গাছগুলো তো বেশ তরতাজাই মনে হচ্ছে। মনে হচ্ছে এবার আলুগুলো বেশ ভালো হবে। আমার পরিশ্রম এবার আর বৃথা যাবে না গো গিন্নি। রামু খাবার শেষ করে মাঠের উদ্দেশ্যে রওনা দিল। সে তার আলু ক্ষেতের ঘাসগুলো বাঁচতে লাগলো। রামুদা, ও রামুদা, রামুদা। হ্যাঁ যতীনদা, বলো। এবার তো দেখছি তোমার আলুর ক্ষেতটা বেশ ভালো হয়েছে গো। এবার শুনলাম আলুর দামও বেশ বাড়বে। তুমি আর আমি বেশ দাম ধরে নিতে পারবো আলুর। সৃষ্টিকর্তা যদি এবারে চান তাহলে হবে। তোমার ক্ষেতটাও কিন্তু বেশ হয়েছে। আমি যে সবজি চাষ করি না কেন, সব সবজিই তো ভালো হয়। কিন্তু তোমার সবজিগুলো সব পোকায় খাওয়া হয়, নয়তো পচা ধরা হয়। এবার এই প্রথম দেখলাম তোমার ভালো সবজি হয়েছে। তা যা বলেছ, সবই তো সৃষ্টিকর্তার হাতে। আমি তো চেষ্টা করে যাচ্ছি। সৃষ্টিকর্তা একদিন ঠিকই আমাদের পরিশ্রমের মূল্য দেবেন গো। রামু আলু ক্ষেতের পেছনে খুব পরিশ্রম করতে লাগলো। দেখতে দেখতে আলু গাছগুলো বেশ বড় হলো। আবার আলু ক্ষেত কত সুন্দর গাছ হয়েছে। কিছুদিনের ভেতরেই আলু তুলতে পারবো। গোড়ায় মনে হচ্ছে ভালো আলুই হয়েছে। রামুদা, আর দু একদিন পর থেকেই মনে হয় আলু তুলতে পারবো গো। গাছগুলো বেশ পেকে গেছে। হ্যাঁ দাদা, একটা গাছ তুলে দেখো তো কেমন আলু হয়েছে গাছের গোড়ায়। সত্যি তো, দাঁড়া দাঁড়া, দেখছি। বাহ, বেশ বড় হয়ে গেছে তোর আলু। ভালো পুষ্টালো হয়েছে রে। রামুদা, তোমার ক্ষেত থেকে একটা আলু তুলে দেখো তো। এ কি, আমার আলুগুলো তো একদম ছোট। কত পরিশ্রম করলাম, কিন্তু শেষে আমার সাথে এমন হলো কেন? তোমার কপালে মনে হয় ভালো কিছু নেই গো রামুদা। আলুগুলো বড় করার জন্য তুমি কিছু কীটনাশক দাও, গাছের গোড়ায় দিয়ে দেখো কি হয়। হ্যাঁ হ্যাঁ যতীনদা, মনে হয় পর্যাপ্ত সার পানি পড়েনি, তার কারণে আলুগুলো বাড়তে পারিনি। আমি কালই কিছু কীটনাশক প্রয়োগ করব গাছে। বেচারি রামু এত পরিশ্রম করে, তবুও আমার সামনে উঠতে পারে না, আর পারবেও না। পরের দিন কীটনাশকের দোকানে গিয়ে আলু মোটা ও বড় করার জন্য একটা ভালো মানের কীটনাশক কিনে আনলো। কি গো, বাড়ি ফিরলে বুঝি সেই সকালে বের হয়েছো? কাল থেকে তোমার কি যে হলো? না খাবার খাচ্ছো, না কারোর সাথে কথা বলছো? মনের দুঃখে গো গিন্নি, মনের দুঃখে। মনের দুঃখে কষ্টে আর কিছুই যে ভালো লাগছে না। কেন, তোমার আবার কি হলো হঠাৎ করে? কি হয়নি তাই বলো। খেতে আলু হয়নি, শুধু গাছগুলোই সুন্দর দেখতে হয়েছে গিন্নি। কি যে করি, কিভাবে যে তোমাদের ভালো রাখি। সামনে আগানোর এত চেষ্টা করেও
বারবার যেন আমি পিছনে পড়ে যাই। এত চিন্তা করো না তো, আমরা এমনিতেই অনেক ভালো আছি। তোমার মতন একজন সৎ মানুষ যে আমাদের পাশে আছে, এর থেকে বড় আর কি লাগে বলো তো। গিন্নি, আলুর খেতে এই কীটনাশকটা দিতে হবে। আমি গেলাম তবে। ওমা, চারটে মুখে দিয়ে যাও, তাহলে তো তুমি দুর্বল হয়ে পড়বে। এসো তো, এসো। না না না, এখন খাবার সময় নেই। তাহলে খাবার সাথে নিয়ে যাও, কাজ শেষ হলে তারপর খাবারটা খেয়ে নিও। নাও ধরো তো, তাড়াতাড়ি খেয়ে নিও। জল, এখানে কেউ আছো? আমাকে একটু জল দাও, খুব যে তৃষ্ণা পেয়েছে। জল দাও, আমাকে একটু জল দাও, দয়া করে প্রাণটা বাঁচাও আমার, আমাকে একটু জল দাও। ওখানে কেউ মনে হয় ছটফট করছে। কে ওখানে? ওমা, সন্ন্যাসী বাবা। আহ জল, জল দাও, জল। এই নিন বাবা জল। জীবনটা বাঁচালি রে বাবা। এখানে দুটো রুটি আছে, নিন, এগুলো খেয়ে নিন, শরীরটা ভালো লাগবে। বেশ খিদেও পেয়েছিল রে বাবা, তোর মনটা দেখছি খুব ভালো। নে, এই কৌটাটা রাখ তোর কাছে। কি আছে এই কৌটায় বাবা? এর ভেতরে এক ধরনের ঔষধ আছে, যেটা তোর আলু ক্ষেতের জন্য অত্যন্ত উপকারী। এর থেকে এক ফোঁটা করে প্রতিদিন আলু গাছের গোড়ায় দিয়ে দিবি, কেমন? আচ্ছা আচ্ছা, বেশ, তাহলে এবার আমি আসি বাবা। রামু সন্ন্যাসীর থেকে বিদায় নিয়ে তার আলু খেতে চলে গেল। কিছু সময় পর সাধু বাবার দেওয়া ওষুধের কথা মনে পড়ল তার। এ বাবা, কাজ করতে গিয়ে তো সাধু বাবার দেওয়া ওষুধের কথা ভুলেই গিয়েছিলাম। যাই, ওষুধটা আগে প্রতিটি গাছের গোড়ায় দিয়ে আসি। আজ একটু বেশিই পরিশ্রম হয়ে গেল। যাই, এবার একটু বাড়ির দিকে যাই। পরের দিন যতীন রামুর আগে তার খেতে চলে এলো। তার চোখ পড়ল রামুর আলু ক্ষেতের ওপর। এটা কিভাবে সম্ভব? কাল দেখলাম রামুর আলু গাছের গোড়ায় ছোট্ট ছোট্ট আলু, আর আজ এত বড় বড় আলু কোথা থেকে আসলো? নিশ্চয় নিশ্চয় এর ভেতরে কোনো রহস্য আছে। রামুদা, ও রামুদা, রামুদা, এদিকে এসো। হ্যাঁ হ্যাঁ দাদা, বলো, তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? কি হয়েছে? রামুদা, একটা কথা বলবো, সত্যি করে বলবে তো? হ্যাঁ বলো, তোমার কাছে আজ পর্যন্ত কিছু লুকিয়েছি নাকি? বলো, কি জিজ্ঞাসা করবে? তোমার ক্ষেতের আলুগুলো হঠাৎ করে এমন বড় হয়ে গেল কেমন করে? কাল অবধি তো একদম ছোট ছোট ছিল। কোথায় কোথায়, সত্যি বলছো? ওমা, সত্যি তো, আলুগুলো কত বড় হয়েছে! এগুলো তো আজকেই উঠানো যাবে। কি করে হলো এটা? সব ওই সন্ন্যাসী বাবার দেওয়া ওষুধের কেরামতি। দাঁড়াও, আমি তোমাকে এক্ষুনি সেই ওষুধ এনে দিচ্ছি। এই যে যতীনদা, এটাই সেই ওষুধ সাধু বাবা আমাকে দিয়েছিল আমার আলু খেতে দেবার জন্যে। ওমা, তাই নাকি? রামুদা, তোমার এই ওষুধ থেকে আমাকে একটু দেবে, যদি আমার ক্ষেতের আলুগুলো একটু বড় হয়। হ্যাঁ হ্যাঁ, নাও, তোমার খেতে ওষুধ দেওয়া হয়ে গেলে আবার আমাকে ফেরত দিও। আমি আজই আলুগুলো তুলে হাটে বিক্রি করব। না না না, এই ওষুধটা ওকে আর ফিরিয়ে দেব না, কিছুতেই না। যতদিন না আলু তুলবো ততদিন এক ফোঁটা করে গাছের গোড়ায় দেব। এতে করে আমার আলুগুলো ওর আলুর থেকে অনেক বড় হবে। পরের দিন যতীন তার খেতে এসে দেখল তার ক্ষেতের আলুগুলো বেশ বড় হয়ে গেছে। এত বড় বড় আলু! আমার তো কপাল খুলে গেল। না না,
আমি এই আলুগুলো এখন তুলবো না, আরো কিছুদিন পরে তুলবো। আগে রামুর আলু বিক্রি করা শেষ হোক, তারপর আমার আলুগুলো চড়া দামে বিক্রি করব। কি গো দাদা, আলু কি তুলবে না নাকি? হ্যাঁ রামুদা, এই তো আজ তুলতে এলাম। তোমার তো আলু তোলা আজ শেষ, বাজারে আলুর চাহিদাও বেশ। হ্যাঁ দাদা, আজ থেকে শুনলাম আলু নাকি দ্বিগুণ দামে বিক্রি হবে। তবে আমার সৃষ্টিকর্তা আমাকে এবার যতটুকু দিয়েছে তাতেই আমি অনেক খুশি। বুদ্ধি লাগে বুদ্ধি, এই জন্যই তো এতদিন আমি আলুগুলো তুলিনি। আজ থেকে আলু তুলে বিক্রি শুরু করব, আর তোমার থেকে দ্বিগুণ অর্থ হাতিয়ে নেব। যতীন তার খেতে গিয়ে আলু গাছগুলো তুলতেই দেখলো নিচের সব আলুগুলো পচে নষ্ট হয়ে গেছে। হায় হায় রে, এটা আমার কি হলো গো? আমার ক্ষেতের সব আলু যে পচে নষ্ট হয়ে গেল। এ আমার কি সর্বনাশ হলো! কি হলো দাদা, এভাবে হাত পা ছুড়ে কাঁদতে বসলে কেন? দেখো না দাদা, দেখো আমার ক্ষেতের সব আলু নষ্ট হয়ে গেছে। এবার কি হবে গো? আমি যে পথে বসে গেলাম। কিন্তু এটা কিভাবে হলো? বেশি আলু পাবার লোভে তুমি এটা করলে, তাই না? আমি তো তোমাকে এক ফোঁটা করে দিতে বলেছিলাম, সেখানে তুমি রোজ দিয়েছো। এর কোনো মানে হলো? সব আমার লোভের জন্য হলো রে রামু, সব আমার লোভের জন্য হলো। আমি যে নিঃস্ব হয়ে গেলাম। লোভে পাপ, আর সেই পাপে আমি ধ্বংস হয়ে গেলাম, ধ্বংস। মা মা, ভাত তো রান্না হয়ে গেল, কিন্তু চিংড়ি ভাজি আর ইলিশ ভাজি কই মা? চিংড়ি ভাজি আর ইলিশ ভাজি কি সবসময় পাওয়া যায় নাকি? তুই যে কোথা থেকে এত মাছ খাবার পাগল হলি কে জানে। ও মা, জানো না কি মা, সেদিন যে দাদার সাথে বুড়ো দাদুর বাড়ি গিয়েছিলাম না, সেই দাদু আমায় পেট ভরে চিংড়ি ভাজি আর ইলিশ ভাজি খেতে দিয়েছিল। কি মজা, কি মজা! জানো মা, ওই মাছ ভাজির স্বাদটা একেবারে আমার দাঁতে লেগে আছে। কিরে, আমার নামে কি নালিশ হচ্ছে মায়ের কাছে শুনি? দেখেছো মা, দাদা শুধু শুধু ভুল বুঝবে আমায়। আমি তো তোর নামে কিচ্ছু বলিনি দাদা, আমি তো মায়ের কাছে চিংড়ি ভাজি আর ইলিশ ভাজি খেতে চাইছি। মা তোর জন্য চিংড়ি আর ইলিশ ভাজা কোথায় পাবে? সেসব মাছের তো অনেক দাম। বাবা সামান্য দিন মজুরি, আমরা কি আর ওসব মাছ খেতে পারি রে? আমি জানি না দাদা, তুই আমায় ইলিশ আর চিংড়ি মাছ এনে দিবি, মা আমাকে ভেজে দিবে, আর আমি গরম ভাতের সাথে মজা করে খাবো। তুই তো জানিস না, এত মাছ খেলে তোর পেটের ভেতরে চিংড়ি ও ইলিশ মাছ লাফালাফি করবে। তা করুক না, ওদের সাথে আমিও লাফালাফি করব। আচ্ছা, অনেক হয়েছে, তোকে না হয় অন্য একদিন মাছ এনে খাওয়াবো। এখন যা তো, দু ভাই বোন গিয়ে পড়তে বসকে। পরের দিন তমা সকাল সকাল ঘুম থেকে উঠে এলো। তাকে দেখে মনে হচ্ছিল সে গভীর ভাবে যেন কিছু একটা ভাবছে। কি হলোটা কি? আমার পাকা বুড়িটা আজ এত সকালে ঘুম থেকে উঠে কি ভাবছে? অনেক কিছুই তো ভাবছি, ও তোমরা বুঝবে না। বাবা, তা এমন কি ভাবছিস বল দেখি তো, বুঝি কিনা আমি। জানিস দাদা, আজ আমি স্বপ্নে এক তো চিংড়ি আর ইলিশ মাছ দেখেছি, মা ভাজি করছে আর আমি পাশে বসে খাচ্ছি। ওই শুরু হলো সকাল সকাল আবার তোর মাছের গল্প। ইলিশ মাছ, চিংড়ি মাছ, তা তুই তো বেশ বড় বড় স্বপ্ন দেখতে শুরু করেছিস। দেখি তো, তোমরা কি আর কিনে খাওয়াবে, তাই স্বপ্নে দেখি। মেছো ভূত বোন একটা, দাঁড়া, আজ আমি কোনো কাজ করে তারপরে তোর জন্য একটা ইলিশ আর কয়েকটা চিংড়ি কিনে আনবো, বুঝলি? কি মজা, কি মজা! তাহলে আর দেরি করছিস কেন দাদা, তাড়াতাড়ি কাজে যা।
সে কি কথা, পড়াশোনা বাদ দিয়ে কাজে যাবে? না না, তোর বাবা শুনলে কিন্তু খুব রাগ করবে। আচ্ছা বেশ, কাজে যেতে হবে না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে রে দাদা। তোর মাথায় আবার কি বুদ্ধি এলো রে শুনি? বাবার বন্ধু মহিম কাকা তো নদীতে মাছ ধরে। চল না দাদা, আজ আমরা কাকার সাথে নদীতে মাছ ধরতে যাই। তা কথা মন্দ বলিসনি, কাকার কথা তো আমার মনেই ছিল না। চল তাহলে সকাল সকাল বেরিয়ে পড়ি। আরে সকাল সকাল দুটো খেয়ে তো যা। না না মা, খেয়ে যাবো না। ইলিশ আর চিংড়ি নিয়ে তবেই বাড়ি ফিরে ভাত খাবো। এই দাদা, নদী আর কত দূরে রে? ইস, পাটা যে ব্যথা করছে, আর হাঁটতে পারছি না। এই তো প্রায় চলে এসেছি। এই জন্যই বলেছিলাম আমি কাজে গিয়ে তবেই মাছ কিনে আনবো, শুনলি না তো? হয়েছে হয়েছে, আর বকতে হবে না। এই দাদা, ওই দেখ, মহিম কাকাকে নৌকায় দেখা যাচ্ছে। কাকা, ও কাকা, মহিম কাকা, আমার কথা শুনতে পাচ্ছ? ও মহিম কাকা। আরে শিবু আর তমা মনে হচ্ছে ওরা নদীর পাড়ে কি করতে এসেছে। কিরে শিবু, তোরা এত সকালে এখানে কি করতে এসেছিস? আজ তুমি একা একা মাছ ধরতে এসেছো কাকা? সাথে কেউ আসেনি? না, যে লোকটা আসে আমার সাথে তার আজ 2 দিন ধরে শরীর খারাপ, তাই একা একাই সব সামলাতে হচ্ছে। ঠিক আছে কাকা, আজ আমি তোমাকে মাছ ধরায় সাহায্য করি, কেমন? আয় আয়, তাই বাবা, তাহলে তো আমার কাজে বেশ সহযোগিতা হবে রে। ইলিশ মাছ পেলে কিন্তু আমায় দিতে হবে কাকা। ইস, কতদিন পরে যে আবার ইলিশ খাবো, ভাবা যায়? এই শুরু হলো আবার পাকা পাকা কথা। দেবো মা, আজ যে ইলিশ মাছ পাবো সব থেকে বড় ইলিশটা আমার তমা মাকে দেব, কেমন? দাদা দাদা, জাল টান দে। ইস, না জানি জালে কত ইলিশ বাঁধবে। তুই তো দেখি আজ বড় আনন্দে আছিস, না জানি মাছ পেলে কত খুশি হবি তুই। আরে কাকা, মাছ মানেই তো আনন্দ। আর ইলিশ মাছ ধরার গল্প বাবার কাছে অনেক শুনেছি। মা আর দাদা বলে বেশি বেশি ইলিশ আর চিংড়ি মাছ খেলে আমার পেটে নাকি মাছের রান্না আসবে। পাগলি মেয়ে, হ্যাঁ তাই তো। নাচবে মানে একদম দৌড়াদৌড়ি করবে। তুই আর তোর পেটের মাছ দুটোই বেশ চালাক। এই মেছো বুড়ি, এবার একটু চুপ কর, জাল উঠাচ্ছি, মাছ দেখ। ইয়া, কত ইলিশ উঠেছে! কি মজা কি মজা! আজ খাবো ইলিশ আর চিংড়ি ভাজা। চিংড়ি কোথায় পেলি? এ তো সব ইলিশ মাছ। কাকা, চিংড়ি মাছ কি নদীতে পাওয়া যাবে না? আমার তো চিংড়ি আর ইলিশ ভাজা খেতে খুব ইচ্ছে করছে। চিংড়ি মাছ নদীতে সহজে পাওয়া যায় না রে মা। চিংড়ি মাছ মানুষ ঘেরে চাষ করে বেশি। সারাদিন শুধু মাছ খাবার চিন্তা, আজ ইলিশ খাই, অন্য একদিন চিংড়ি এনে খাওয়াবো। বাবা, তুই আজ আমাকে অনেক সাহায্য করলি। এর আগে কখনো এত ইলিশ নদীতে পাইনি রে। সবই সৃষ্টিকর্তার ইচ্ছে কাকা, আমরা তো উছিলা মাত্র। আজ অনেক ইলিশ পেয়েছি, আজ আর দরকার নেই। এই নে সবচেয়ে বড় 2টো ইলিশ, একটা আমার তমা মায়ের জন্য, অপরটা শিবু বাবার। একটা তোর হলো কি করে রে দাদা? সবচেয়ে বেশি কিন্তু আমিই খাবো। মেছো ভূত, সব তো তোর জন্যই। তোদের যখন মনে যায় আমার সাথে নদীতে ইলিশ ধরতে চলে আসিস, কেমন? যা বাবা, এবার বাড়ি যা, আমিও হাটে মাছগুলো বিক্রি করে আসি। ইলিশ তো পেলাম দাদা, যদি 2টো চিংড়ি পেতাম তবে বেশ ভালো হতো। ইস, আর জমিয়ে চিংড়ি ভাজি আর ইলিশ ভাজি দিয়ে গরম গরম ভাত খেতাম। তমা, ওইটা কে রে? দাদু না? আরে তাই তো, ওই যে
ওই দাদু আবার এই ভর দুপুরে যাচ্ছে কোথায়? এই যে বুড়ো দাদু, এই অবেলায় কোথায় চললে শুনি? আরে তমা দিদি ভাই যে, আমি তো তোদের বাড়িতেই যাচ্ছিলাম, পথে দেখা হয়ে গেল, বেশ ভালোই হলো। তা না হয় ভালো হলো বুঝলাম, তা তোমার হাতে ওই প্যাকেট করে কি নিয়ে যাচ্ছ তুমি? আমার তমা দাদু ভাইয়ের জন্য কটা চিংড়ি মাছ। ভের থেকে আজ বেশ কিছু চিংড়ি ধরেছিলাম। দিদি ভাই আমার এত চিংড়ি খেতে পছন্দ করে না, ওকে না রেখে কিভাবে খাই বলতো, তাই তোদের দিতে যাচ্ছিলাম। আমার সোনা দাদু, দেখেছিস দাদু আমায় কত ভালোবাসে? দাদু, এই দেখো কত বড় ইলিশ। তুমি আর ঠাম্মা কিন্তু আজ দুপুরে আমাদের বাড়ি ইলিশ ভাজা আর চিংড়ি ভাজা খেতে আসবে। তোমাদের নেমন্তন্ন রইলো। সে দেখা যাবে, যদি তোর ঠাম্মা আসতে চায় তবে নিয়ে আসবো। ইস, মাছ ভাজির কি সুন্দর গন্ধ। মা জানো, নদীতে আজ মাছ ধরা দেখতে কত মজা লাগছিল। জানো, দাদা তার গায়ে শক্তি দিয়ে শুধু জাল টেনেছে। তাহলে বুঝ দাদার কত কষ্ট হয়েছে। তুমি তো তা বোঝোই না, একটুও কষ্ট হয়নি। সাথে মহিম কাকা ছিল তো, দুজনে মিলে মাছ ধরেছে আর আমি দুচোখ পড়ে দেখেছি। তুমি তাড়াতাড়ি মাছ কেটে ভেজে নাও মা, আমার তো জিভে এখনই জল চলে এসছে। হ্যাঁ, তাড়াতাড়ি করো মেছো ভূত, পেটটা আগে মাছ দিয়ে ভরে নাও, তারপরে যখন মাছেরা পেটের ভেতরে নাচবে তখন বুঝবে। শুধু শুধু আমায় ভয় দেখাচ্ছিস কেন দাদা? যা, আমি মাছই খাবো না। আরে না মেছো ভূত, তুই আজ যত পারিস চিংড়ি ভাজা আর ইলিশ ভাজা খাস, সব তোর জন্য। সব আমার জন্য আবার কি রে? বুড়ো দাদা আর ঠাম্মা আসবে তো, ওরাও তো খাবে। এই দেখ কতগুলো মাছ ভাজি করেছি, তোরা ইচ্ছে মতো খাস। এই তো দিদি ভাই, বিড়ালের মতো অমন ওত পেতে বসে আছিস কেন রে? মাছ খাবি বুঝি? ও মা, ঠাম্মা চলে এসেছো? কি মজা কি মজা! এবার তাড়াতাড়ি খাবো চিংড়ি আর ইলিশ ভাজা। আজ তো একটা মেসো মেয়ে হয়েছে আমার। তমা, তোর ঠাম্মাদের ঘরে নিয়ে বসতে দে, আমার রান্নাটা হয়ে গেছে, এক্ষুনি তোদের খেতে দেব। এসো ঠাম্মা, আমার সাথে ঘরে এসো। কি স্বাদ বলো তো! চিংড়ি ভাজি আর ইলিশ ভাজি এত স্বাদ হয়, ঠাম্মার কাছ থেকে না খেলে আসলে জানতেই পারতাম না কখনো। মা, আমার মেছো বোনটাকে আরো 2 পিস ইলিশ আর চিংড়ি দাও তো। আর নেব না দাদা, পেটটা একদম ভরে গেছে, আর সব মাছ তো প্রায় আমি খেলাম। নদীর টাটকা ইলিশ বলে কথা। আরেক পিস দেই মাসিমা? আরে না মা, পেটটা একেবারে ভরে গেছে, আর নেব না। তমা দিদি ভাই, তোর যখন মন চাইবে আমাদের বাড়ি গিয়ে বেরিয়ে আসবি, তোর জন্যে চিংড়ি ধরে আনবো, বুঝলি? শুনেছিস দাদা, ঠাম্মা কি বললো? তাহলে কয়েকদিন পর পর তুই মাহিম কাকার কাছ থেকে ইলিশ আনবি, আর আমি ঠাম্মাদের কাছ থেকে চিংড়ি আনবো। আমার মাছ খাবার আর কোনো চিন্তা রইল না। মাছ পেটুক একটা। বুঝেছো ঠাম্মা, দাদা আর মা কিন্তু আমায় মিথ্যে বলেছে। ও মা, তোকে আবার কখন মিথ্যে বললাম? এই যে বেশি মাছ খেলে পেটের ভেতর মাছেরা নাচানাচি করবে, আমার তো কিছুই হলো না। একটু ধৈর্য ধর, দেখবি একটু পর তোর পেটের ভেতরে মাছেরা শুধু নাচবে না, পুরো দৌড়াদৌড়ি শুরু করবে। जमुनापुर गांव में अर्जुन नाम का एक गरीब मछुआरा अपनी माँ और अपनी जवान बहन राधा के साथ रहा करता था।
एक दिन अर्जुन शाम को थका हारा घर आया ही था कि तभी उसकी माँ उससे बोली, क्या हुआ? क्या आज भी तेरे जाल में कोई मछली नहीं फंसी? अरे क्या बताऊं माँ, सारा दिन तालाब में जाल डालकर बैठा रहा, परंतु मेरे जाल में केवल 2 ही मछलियां फंसी। बस ये लो माँ, एक सिक्का। बेटा, एक सिक्के से अब मैं आज का खाना कैसे बनाऊं? तू अच्छी तरह से जानता है, अनाज के साथ साथ खाने में सब्जी की भी आवश्यकता होती है, और सब्जी में खाना पकाने के लिए और भी वस्तुएं डाली जाती हैं। अर्जुन निराश हो गया। अब मैं क्या करूं माँ? मुझे मछली पकड़ने के अलावा और कोई काम आता भी तो नहीं है ना। न जाने क्यों कुछ दिनों से मेरी किस्मत बहुत खराब चल रही है। मछुआरों के जाल मछलियों से भर जाते हैं, लेकिन मेरा जाल ही पता नहीं क्यों खाली रहता है। अब क्या करूं मैं? भैया, आप दूसरे तालाब में जाकर मछलियाँ क्यों नहीं पकड़ते? मैंने सुना है जंगल के तालाब में मछलियाँ बहुत अधिक फंसती हैं। हाँ, शायद तुम सही कह रही हो राधा। कल मैं दूसरे तालाब में जाकर मछलियाँ पकड़ने का काम करूँगा, ये सही रहेगा। हाँ बेटा, आखिर कब तक हम अपना जीवन गरीबी में व्यतीत करते रहेंगे? राधा जवान हो गई है, कल उसके हाथ भी पीले करने हैं। सब कुछ कैसे हो पाएगा? अर्जुन ने अपनी माँ की बात का कोई जवाब नहीं दिया और चुपचाप लेट गया। अगली सुबह अर्जुन अपना जाल लेकर जंगल की ओर निकल पड़ा। वो जंगल की सीमा तक पहुंचा ही था कि तभी रास्ते में एक दूसरा मछुआरा उसे मिल गया। मछली जाल में फंसी तो बड़ा मजा अरे क्या बात है भैया अर्जुन, कहाँ ये तुम जाल वाल लेकर ये जंगल की तरफ काहे जा रहे हो भैया? ओ, लगता है जंगल के तालाब से मछलियाँ पकड़ना चाह रहे हो। लेकिन एक बात बता दूं, जब समय खराब होता है तो फिर सबई कुछ खराब होता है। जंगल का तालाब तो बहुत दूर की बात है। अरे मैं तो कहता हूँ कि तुम समंदर में भी जाल डाल दोगे, तुम्हारे जाल में मछलियाँ नहीं फंसने वाली। अरे किस्मत खराब, समय खराब तो सब खराब। इतना कहकर दूसरा मछुआरा अर्जुन का मजाक उड़ाता हुआ वहां से चला गया। अर्जुन जंगल के तालाब में गया और अपना जाल फैलाकर बैठ गया। अर्जुन शाम तक बैठा रहा। शाम को उसके जाल में केवल 2 मछलियां फंसी। हाँ, वो मछुआरा सही कह रहा था। जब समय खराब होता है तो सभी काम खराब होते हैं। अब इन मछलियों का क्या करूं? इन्हें बेचकर पेट भरने से अच्छा है कि आज माँ से कहूँगा कि मछली वो खुद ही खाकर पेट भर ले। इतना कहकर अर्जुन वापस आने लगा। रास्ते में फिर वही दूसरा मछुआरा मिल गया। हैं? ई का है? हे अर्जुन, मैं तो समझ रहा था कि तुम जब जंगल के तालाब से लौटोगे तो तुम्हारा जाल तो पूरा मछलियों से लबालब भरा होगा। ए ससुरा, तुम्हारे जाल में तो केवल 2 ही ठो मछली फंसी है। इतनी ही मछलियां तो तुम्हारे जाल में गांव के तालाब में फंस जाती थी। फिर जंगल जाकर इतना थकने की क्या आवश्यकता थी? मेरी बात मान क्यों नहीं लेते? समय खराब, किस्मत खराब तो सब काम खराब। इतना कहकर दूसरा मछुआरा वहां से चला गया। अर्जुन निराश होकर घर लौटा और 2 मछलियां अपनी माँ और बहन के सामने रख दी। भैया, केवल 2 मछलियां, इससे क्या होगा? हाँ, अब जो है यही है राधा, इसे ही पका कर खा लो, कम से कम पेट तो भरे। अब मैं क्या करूं राधा? तुम्हारे कहने पर जंगल के तालाब में गया था, परंतु वहां भी केवल 2 ही मछलियां तो फंसी। क्या हुआ? कुछ नहीं फंसा। अब तो मुझे दूसरे मछुआरों की बात पर विश्वास होने लगा है। जो मेरा मजाक उड़ाते हैं वो बिल्कुल सही कहते हैं। मेरा भाग्य इस समय मेरा साथ नहीं दे रहा। बड़ी बेकार किस्मत है मेरी।
अर्जुन की बात सुनकर उसकी माँ और बहन की आंखों में आंसू आ गए। अगली सुबह अर्जुन फिर से अपना जाल लेकर गांव के तालाब में चला गया। वो सुबह से लेकर शाम तक बैठा रहा, परंतु उसके जाल में एक भी मछली नहीं फंसी। क्यों भैया, आज पूरी तरह से ठन ठन गोपाल। अरे पहले तो तेरे जाल में 1 या 2 मछली फंस भी जाती थी गलती से, आज तो तेरा जाल पूरा ही खाली है। किस्मत लगता है बहुत ही खराब है। अर्जुन निराश हो गया और चुपचाप अपने घर चला आया। अर्जुन को खाली हाथ देखकर उसकी माँ चौंक गई। क्या हुआ? माँ, आज मेरे जाल में एक भी मछली नहीं फंसी माँ, एक भी नहीं। मैं और तेरी बहन सुबह से भूखे हैं, तेरा ही इंतजार कर रहे थे। अर्जुन की आंखों में आंसू आ गए। अर्जुन को रोता देख उसकी माँ भी रोने लगी। चिंता मत कर बेटे, हिम्मत मत हार। तू एक काम क्यों नहीं करता? हमारे राज्य का राजा सूरज बहुत दयालु है, तू जाकर उससे सहायता क्यों नहीं मांगता? एक ना एक दिन तो तुझे उससे सहायता मांगने जाना ही है, क्योंकि हमें राधा की शादी भी करनी है। अगले दिन अर्जुन अपनी माँ की कही हुई बात के अनुसार सीधे अपने राज्य के राजमहल में चला गया। कुछ देर बाद अर्जुन राज दरबार में खड़ा था। राजा सूरज गहरी सोच में डूबा हुआ था। महाराज की जय हो। महाराज, मैं जमुना नगर गांव का रहने वाला हूँ। मैं एक बहुत ही गरीब मछुआरा हूँ। कुछ दिनों से मेरा भाग्य मेरा साथ नहीं दे रहा। मेरे जाल में मछलियाँ बिल्कुल नहीं फंस रही। मेरा परिवार भूखा है और मेरी बहन भी जवान हो चुकी है। मुझे उसकी शादी भी करनी है। मैंने सुना है कि आप प्रजा के प्रति बहुत ही दयालु हैं। मेरी सहायता कीजिए महाराज, मेरी सहायता कीजिए, मदद कीजिए। राजा सूरज ने गहरी नजर से अर्जुन को देखा और अचानक अपने सिंहासन से उठकर खड़ा हुआ। अरे तो मैं क्या करूं? क्या अब मेरे इतने बुरे दिन आ गए हैं कि मैं गरीब मछुआरों की सहायता करूं? अगर तेरा भाग्य तेरा साथ नहीं दे रहा तो इसमें मैं क्या कर सकता हूँ? बेवकूफ कहीं के चले आते हैं राज दरबार में हमारा समय नष्ट करने। चलो जाओ यहाँ से, हम तुम्हारी सहायता नहीं कर सकते। चलो भागो, सैनिकों निकालो इसको बाहर। ये सुनकर दरबारी आश्चर्य से राजा सूरज की ओर देखने लगे। एक दरबारी उठकर राजा से बोला, महाराज ये क्या? हमारे महल का तो नियम रहा है कि कोई भी खाली हाथ नहीं जाता। मैंने कभी आपको इस तरह से किसी गरीब को अपमानित करते हुए तो नहीं देखा। ये सुनकर राजा सूरज और क्रोधित हो गया। बकवास बंद करो। अगर तुम्हें इतना बुरा लग रहा है तो तुम इसकी मदद करो। दरबारी चुपचाप वापस बैठ गया। राजा सूरज ने अर्जुन से कहा, अब खड़े खड़े देख क्या रहे हो बेवकूफ? चले जाओ यहाँ से, और आज के बाद हम ऐलान करते हैं कि हमारे महल में कोई भी गरीब प्रवेश नहीं करेगा। सैनिकों, इस बात का खास ख्याल रखो। राजा सूरज ने अर्जुन को अपमानित करके बाहर निकाल दिया। अर्जुन आंखों में आंसू लिए हुए अपने घर वापस आ गया। अर्जुन ने जो कुछ देखा उसे अपनी माँ को सुनाया। उसकी माँ आश्चर्य से बोली, परंतु राजा सूरज तो बहुत ही दयालु राजा था। मेरी समझ में नहीं आ रहा कि उसने तुम्हारी मदद क्यों नहीं की और उल्टा तुम्हें अपमानित करके बाहर क्यों निकाल दिया। अर्जुन की आंखों में आंसू आ गए। वो बोला, माँ, अब किसी का भाग्य साथ नहीं देता तो फिर कोई राजा भी साथ नहीं देता है क्या? क्या करूं माँ, क्या करूं? राधा अर्जुन के पास गई और उसे साहस दिया। भैया, आप हिम्मत मत हारो, देखना एक ना एक दिन भाग्य जरूर बदलेगा। हाँ राधा, बस तेरी इन्हीं बातों से मुझे हिम्मत मिलती है। सही कहती है तू, एक दिन भाग्य जरूर बदलेगा, जरूर बदलेगा।
हर रात के बाद सवेरा जरूर होता है। सही कहा तूने। अगले दिन अर्जुन गांव के तालाब में मछलियां पकड़ने गया। वहां कुछ मछुआरे पहले से बैठे थे। एक मछुआरा अर्जुन से बोला, ए भैया अर्जुन, मैंने तो सुना है कि तुम राजा सूरज के पास सहायता मांगने गए थे, परंतु राजा सूरज ने तुम्हें अपमानित कर दिया, भगा दिया वहां से, हैं? ए भैया, हमने तो कभी ना ऐसा सुना कि हमारे महाराज ने किसी गरीब को ऐसे बुरी तरह से अपमानित किया हो। क्या सुना क्या किसी ने? मैंने तो ना सुना। मैं बताऊं इसमें सारा दोष किसका है? अरे ये अर्जुन के भाग्य का है। जब इसकी किस्मत ही साथ नहीं दे रही तो महाराज इसकी मदद करके काहे को इसकी फूटी किस्मत का दोष अपने माथे ले ले, है? नहीं तो और नहीं तो क्या। ए भैया, इतनी खराब किस्मत वाला तो मैंने किसी को ना देखा। अब तो राजा ने भी अपने महल में गरीबों के प्रवेश पर रोक लगा दी। और किसकी वजह से हुआ ये अर्जुन की वजह से। इसने महल में कदम रखा और सब गरीबों के रास्ते बंद कर दिए। और नहीं तो क्या। ए भैया अर्जुन, मैं तुम्हारे हाथ जोड़ता हूँ, अब तुम इस तालाब में मत आया करो। तुम जंगल में ही मछली पकड़ने जाया करो। अरे भैया, मुझे डर है कि कहीं तुम्हारे खराब किस्मत की छाया यहाँ तालाब में न पड़ जाए, नहीं तो हमको भी लेने के देने पड़ जाएंगे। नहीं तो। उन दोनों मछुआरों की बातों से अर्जुन बहुत टूट गया। आंखों में आंसू लिए वो वहां से जंगल के तालाब की ओर चल दिया और अपना जाल तालाब में डाल दिया। अर्जुन सुबह से शाम तक अपना जाल तालाब में डाले रहा, परंतु थक हार कर भी उसके जाल में एक भी मछली नहीं फंसी। अर्जुन घबराकर बोला, हाँ, हे भगवान, आज तो मेरे जाल में एक भी मछली नहीं फंसी। मेरा परिवार कब से भूखा है। खाली हाथ लौटूंगा तो सब खत्म हो जाएगा। क्या करूं? तभी अर्जुन का जाल भारी हुआ और उसने जाल खींचा। जाल में एक सोने की मछली फंसी हुई थी। अर्जुन सोने की मछली को देखकर चौंक पड़ा और बोला, हाँ, हाँ, अरे लगता है भगवान ने मेरी मदद कर दी। खींचता हूँ इसको। हाँ, अब इस मछली को बाजार में बेच दूंगा, मुझे अच्छी कीमत मिल जाएगी। तभी मछली ने मनुष्य की आवाज में पूछा, हे मनुष्य, मुझे छोड़ दे। अगर तूने मुझे आजाद कर दिया तो मैं तुझे एक ऐसा रहस्य बताऊंगी कि तेरा भाग्य बदल जाएगा। अर्जुन मछली की मनुष्य जैसी आवाज सुनकर और भी चौंक गया। वो संदेह से बोला, हो, ये कैसे संभव है? तुम मनुष्य की भाषा कैसे बोल रही हो? क्या तुम कोई पिशाचनी हो क्या? मैं कोई पिशाचनी नहीं हूँ, मैं एक जादुई मछली हूँ। मैं तुझे जो रहस्य बताऊंगी वो तेरा पूरा भाग्य बदल देगा। ए मछली रानी, देखो, मैं सही बताऊं, मैं तुमको नहीं छोड़ सकता। मैं तुमको छोड़ दूंगा तो मेरा पूरा परिवार भूखा रह जाएगा। कैसे छोड़ दूं? तू मुझे छोड़ दे, मैं तुझसे सच कह रही हूँ। मुझे छोड़ने के बाद अपना जाल तालाब में फेंक देना। तेरे जाल में इतनी मछलियाँ फंस जाएंगी कि आज तुम्हारा परिवार पेट भर खा लेगा। पर रहस्य जानकर तेरा भाग्य सदा के लिए बदल जाएगा। अर्जुन ने मछली की मिन्नतें सुनकर तुरंत उसे आजाद कर दिया। मछली तुरंत तालाब के अंदर चली गई। अर्जुन काफी देर तक वहाँ बैठा रहा। अरे क्या ही कहूँ, लगता है मैंने मछली की बात मानकर गलती कर दी। हाँ। तभी मछली फिर से तालाब से बाहर आई और बोली, अब मेरी बात ध्यान से सुन मनुष्य। जंगल की गहराई में जा। जंगल की गहराई में एक खंडहर है। उस खंडहर में एक जादूगर रहता है जिसने एक मैना पक्षी को कैद कर रखा है। तू जादूगर के चंगुल से उसे आजाद करा दे, तेरा भाग्य बदल जाएगा। अर्जुन चौंक गया। हैं? मैं जादूगर के चंगुल से मैना पक्षी को आजाद करके कैसे अपना भाग्य बदल लूंगा? मुझे तो कुछ समझ ही नहीं आया।
जब तू उसे आजाद कराएगा तो तू स्वयं जान जाएगा। पर याद रखना, वो जादूगर बहुत ही चतुर और खतरनाक है, इसलिए उसका सामना बहुत मुश्किल होगा। इतना कहकर मछली फिर से तालाब में चली गई। अर्जुन ने फिर अपना जाल डाला और उसने 2 मछलियां पकड़ी। अर्जुन उन 2 मछलियों को देखकर बोला, हाँ, चलो कम से कम आज हमारे परिवार को भूखा तो नहीं रहना पड़ेगा। आज मछली भून कर ही खा लेंगे। हाँ। अर्जुन मछलियों को लेकर अपने घर गया और सारी घटना अपनी माँ को सुनाई। तो माँ, मैं कल जंगल की गहराई में जाकर खंडहर जरूर तलाश करूंगा। बेटा, एक बार और सोच ले, क्या जादुई मछली पर विश्वास करना सही होगा? अब क्या सोचना क्या विचारना माँ, मेरे पास इसके अलावा और कोई विकल्प तो है नहीं। हो सकता है कि वाकई में इसमें कोई बड़ा रहस्य छुपा हो सकता है कि हमारी फूटी किस्मत अच्छी हो जाए। अगले दिन अर्जुन जंगल की गहराई में गया। वो काफी देर तक पैदल चला और जंगल का दृश्य थोड़ा डरावना सा लगने लगा। बहुत दूर चलने के बाद अर्जुन के कानों में एक आवाज टकराई। कौन हो तुम और इस जंगल की गहराई में क्यों चले जा रहे हो? क्या तुम नहीं जानते कि जंगल बहुत खतरनाक है? अर्जुन पलटा और देखा कि एक साधु वहाँ खड़ा था। अर्जुन साधु के पास गया और अपनी बात बताई। प्रणाम साधु महाराज। साधु महाराज, मैं जंगल में एक खंडहर तलाश रहा हूँ। मुझे मछली ने बताया कि वहाँ एक जादूगर है जो मैना पक्षी को कैद किए हुए है। अगर मैं उसे आजाद कर दूं तो मेरा भाग्य बदल जाएगा। साधु चौंका और रहस्यमय अंदाज में मुस्कुराया। बड़े बहादुर हो जो मछली की बात मानकर यहाँ पे आ गए। पर क्या तुम्हें लगता है कि वो जादूगर कोई सामान्य व्यक्ति है? वो जादूगर बहुत ही खतरनाक है, वो तुम्हें मार देगा। हाँ, मुझे इस बात की कोई परवाह नहीं है साधु महाराज। मैं तो रोज अपने परिवार को गरीबी और दुख के कारण मरते हुए देख रहा हूँ, और गरीबी से ज्यादा खतरनाक इस दुनिया में कुछ भी नहीं होता। पर एक बार फिर से सोच ले बच्चे, अपनी जान खतरे में डाल रहा है तू। वो जादूगर कोई साधारण जादूगर नहीं है, बल्कि बहुत ही शक्तिशाली जादूगर है। और तूने बताया कि तेरा एक परिवार भी है। अगर तुझे कुछ हो गया तो तूने कभी सोचा है कि तेरे परिवार का क्या होगा? अर्जुन फीकी मुस्कान दिए हुए साधु की ओर देखकर बोला। वैसे मेरे जीते जी भी मेरे परिवार के साथ क्या हो रहा है? मैं उनके लिए कुछ भी नहीं कर पा रहा साधु महाराज। न खाने को है, न जीने को है। क्या करूं? हाँ, नियति ने मुझे एक मौका दिया है और मैं इस मौके को छोड़ूंगा नहीं, भले ही मुझे अपनी जान क्यों न गंवानी पड़े। पर मैं अपने परिवार के लिए कुछ भी करूंगा। इसका मतलब तू पक्का फैसला करके आया है? हाँ, और मैं अपने कदम हरगिज वापस नहीं लूंगा। साधु मुस्कुराते हुए बोला। तो ठीक है, मेरा आशीर्वाद तेरे साथ है बच्चा। पर तुझे एक बात बताता हूँ, जब तू खंडहर तक पहुंच जाए तो जादूगर से अचानक से उसका सामना मत करना। जादूगर दोपहर के समय खंडहर से कुछ देर के लिए चला जाता है, इसीलिए दोपहर में ही तू खंडहर में प्रवेश करना और वहां जो मैना पक्षी होगी उससे बात करना। हैं? मैना पक्षी से बात करना? तो क्या मैना पक्षी भी मनुष्य की आवाज में बात करती है? हाँ, वो मैना पक्षी कोई साधारण पक्षी नहीं है, वो भी मनुष्य की आवाज में बात करती है। ठीक वैसे ही जैसे तूने मुझे बताया कि तुझे उस मैना पक्षी के बारे में एक जादुई मछली ने बताया, और वो जादुई मछली भी मैना पक्षी की आवाज में बात करती थी। उस मैना पक्षी की बातें सुने बगैर जादूगर से सामना मत कर लेना,
वरना तेरी हार निश्चित है, क्योंकि तू जादूगर के सामने नहीं टिक पाएगा। लेकिन हाँ, वो मैना पक्षी तुझे एक रहस्य बताएगी। उस रहस्य को जानने के बाद तू जादूगर के सामने जाएगा और तब जाकर तू उस जादूगर से जीत सकता है और फिर तेरी विजय पक्की है। हरिओम हरिओम हरिओम। इतना कहकर साधु वहां से चला गया। अर्जुन कुछ देर वहीं खड़ा रहा और फिर आगे बढ़ गया। बहुत दूर पैदल चलने के बाद अर्जुन को खंडहर दिखाई दिया। दोपहर का समय हो चुका था। हाँ, यही समय है खंडहर में प्रवेश करने का। आराम से जाता हूँ। अर्जुन खंडहर में गया और देखा कि एक पिंजरे के अंदर मैना पक्षी बंद थी। मैना पक्षी अर्जुन को देखकर चौंक गई। तुम यहाँ क्या कर रहे हो? जादूगर कुछ ही देर में आ जाएगा। देखो मैना पक्षी, मैं तुम्हें जादूगर के चंगुल से आजाद कराने आया हूँ। मछली ने मुझे बताया कि अगर मैं तुम्हें आजाद करूँगा तो मेरा भाग्य बदल जाएगा। तुम मुझे ऐसे आजाद नहीं कर सकते। पहले तुम पास के बूटी के तालाब में जाकर स्नान करो। कहते हैं कि बूटी के तालाब में स्नान करने से तांत्रिक और शैतानी मंत्रों से सुरक्षा मिलती है। बूटी के तालाब में स्नान करके शाम को फिर यहाँ आना। जादूगर अपने मंत्रों की शक्ति से तुम्हें मारने का प्रयास करेगा, पर बूटी के तालाब से स्नान करके आने पर उसके मंत्र काम नहीं करेंगे। तब तुम चतुराई से जादूगर का एक दांत तोड़ना। उसके दांतों में एक सोने का दांत है। उसके सोने के दांत में उसके प्राण बसे हुए हैं। जल्दी जाओ। यदि जादूगर अभी आ गया तो तुम अभी उसका मुकाबला नहीं कर पाओगे। अर्जुन तुरंत वहां से निकल गया। कुछ ही देर बाद रंग बिरंगी आभा के बीच जादूगर खंडहर में प्रकट हुआ। उसने मैना पक्षी की ओर घूरते हुए कहा, बगड़बम बगड़बम बगड़बम, मुझे मनुष्य की गंध आ रही है। सच बता, क्या यहाँ कोई मनुष्य आया था? दफा हो जा यहाँ से जादूगर। तेरा मनहूस साया जब से इस खंडहर में पड़ा है तब से यहाँ मनुष्य तो क्या, कोई जानवर भी नहीं आता। जादूगर क्रोधित हो उठा। बस आज रात का इंतजार कर ले मैना। कल मैं तुझे मार कर तेरी बलि देकर हमेशा के लिए अमर हो जाऊंगा। अगर मुझे तुझे अपनी तांत्रिक शक्तियों के लिए इस्तेमाल नहीं करना होता तो अब तक तुझे मार देता। तेरी बकवास अब और नहीं सुन सकता मैं। मैना पक्षी चुपचाप अपना मुंह फेर लेती है। उधर दूसरी ओर अर्जुन ढूंढते ढूंढते एक तालाब के किनारे पहुंचा। हाँ, क्या यही बूटी का तालाब है जिसके बारे में मैना ने बताया था? हाँ, मैं जड़ी बूटियों का तालाब हूँ। लेकिन सुन ले, अगर तूने स्नान किसी बुरी नियत से किया तो जलकर राख हो जाएगा, और अगर नेक काम के लिए स्नान करेगा तो तुझे कोई नुकसान नहीं होगा, क्योंकि मैं एक जादुई तालाब हूँ। अर्जुन ने बिना देर किए तालाब में स्नान किया। बाहर निकलते ही उसके पूरे शरीर पर रंग बिरंगी आभा चमकने लगी। लगता है तूने सचमुच अच्छे कार्य के लिए स्नान किया है। हाँ। अर्जुन वहां से खंडहर की ओर चल पड़ा। खंडहर तक पहुंचते पहुंचते शाम हो चुकी थी। जैसे ही अर्जुन अंदर गया, जादूगर ने उसे देखा और चौंक गया। कौन है तू? एक मछुआरा जो तेरा अंत करने आया है। बगड़बम बगड़बम बगड़बम, अब मेरे इतने बुरे दिन आ गए कि एक मछुआरा मेरा अंत करेगा। मैं तुझे अभी यहीं अपने मंत्रों से खत्म कर दूंगा। जादूगर ने मंत्र पढ़ना शुरू किया, लेकिन अर्जुन पर उसका कोई असर नहीं हुआ। ओम भीम क्लीम
ये कैसे हो सकता है? ये कैसे हो सकता है? मैंने अपने मंत्रों की शक्ति से इतना शक्तिशाली जाप किया, फिर भी तुझे कुछ नहीं हुआ। तू आखिर है कौन? लगता है तू भी कोई जादूगर है। मैं कोई जादूगर नहीं हूँ। मैं बूटी के तालाब में स्नान करके आया हूँ, इसीलिए तेरे मंत्र अब मुझ पर असर नहीं करेंगे। जादूगर ठहाका लगाकर हंसा। तो ठीक है, बूटी के तालाब का असर तो कुछ समय तक ही रहेगा, उसके बाद तेरा होगा बगड़बम बगड़बम बगड़बम। अर्जुन ने मौका देखकर तेजी से जादूगर के मुंह पर एक जोरदार मुक्का मारा। जादूगर संभल भी न पाया और उसका सोने का दांत टूटकर बाहर गिर पड़ा। अगले ही पल उसके शरीर में आग भड़क उठी। अरे आखिर मेरे अंत का रहस्य तुझे किसने बताया? यही मैना पक्षी ने, उसी ने मुझे जड़ी बूटी के तालाब के बारे में बताया। अरे मेरी सबसे बड़ी गलती यही थी कि मैंने इसे जिंदा रखा। काश मैं लालच में ना आता। इतना कहकर जादूगर जलकर राख हो गया। अचानक रंग बिरंगी आभा फैली और मैना पक्षी का पिंजरा गायब हो गया। अगले ही पल एक धमाके के साथ मैना एक राजकुमारी में बदल गई। अर्जुन राजकुमारी को देखकर चौंक गया। तुम कौन हो? मैं इस राज्य की राजकुमारी सौम्या हूँ, राजा सूरज की पुत्री। ये सुनकर अर्जुन के पैरों तले जमीन खिसक गई। ओ, तो तुम उस राजा सूरज की पुत्री हो, वही राजा जो गरीबों की मदद करना तो दूर, उन्हें देखना भी पसंद नहीं करता। हाँ, मुझे नहीं पता था कि मैं एक ऐसे राजा की पुत्री की मदद कर रहा हूँ। राजकुमारी सौम्या की आंखों में आंसू आ गए। तुम्हें पूरी सच्चाई नहीं पता। पूरी सच्चाई? तुम्हारा क्या मतलब है? राजकुमारी सौम्या कुछ देर चुप रही। उसके चेहरे पर गहरी पीड़ा थी। इस समय जो राज्य का राजा बना हुआ बैठा है, वो असली राजा सूरज नहीं है, बल्कि हमारा मंत्री है। असली राजा सूरज को तो कुछ समय पहले ही एक जादूगर ने मेरी आंखों के सामने मार दिया था। मार दिया था? क्या मतलब? तो फिर मैं जिससे मिलकर आया वो कौन है? मैंने कहा तो है तुमसे कि वो मंत्री था। दरअसल मंत्री की काफी समय से हमारे राज्य पर नियत खराब थी। एक दिन वो शिकार के बहाने मुझे और मेरे पिता को जंगल में इसी खंडहर के पास ले आया। खंडहर में जादूगर बैठा था। अचानक उसने मंत्र पढ़ा और मेरे पिता के शरीर में आग लग गई। ये देखकर मैं चौंक पड़ी। सब कुछ इतनी जल्दी हुआ कि मुझे कुछ भी समझने का मौका ही नहीं मिला। अगले ही पल मैंने देखा कि मंत्री का चेहरा मेरे पिता में परिवर्तित हो गया। मेरी एक सहेली थी, क्योंकि वो एक परी थी। मैंने मदद के लिए उसे बुलाया। परी मदद के लिए आई, लेकिन जादूगर का मुकाबला नहीं कर सकी। जादूगर ने अपनी शक्तियों से उसे गायब कर दिया और अगले ही पल मुझे मैना पक्षी में परिवर्तित कर दिया और पिंजरे में बंद कर दिया। अर्जुन राजकुमारी सौम्या की बातों को गहराई से सुनता रहा। अच्छा, तो ये रहस्य था। तभी मैं सोच रहा था कि राजा सूरज ने मुझे अपमानित क्यों किया। दरबारी अचानक से चौंक गए कि राजा सूरज को क्या हो गया, जबकि असल में तो वो महाराज सूरज थे ही नहीं। दरबारियों को क्या पता कि महल में राजा सूरज नहीं बल्कि मंत्री बैठा था, जो राजा सूरज का रूप धारण किए हुए था। ये चक्कर है। उसी समय रंग बिरंगी रोशनी के बीच एक परी प्रकट हुई। ये तो मेरी दोस्त है। मैं ही हूँ, जादुई मछली के रूप में तुमने मुझे देखा था। दरअसल जादूगर ने अपनी शक्ति से
मुझे मछली में परिवर्तित कर दिया था। जब तुमने मुझे पकड़ा तब मैंने तुम्हारी आंखों में वीरता देखी। इसी कारण मैंने तुम्हें मैना पक्षी और जादूगर के बारे में बताया। तुमने कितनी आसानी से जादूगर का अंत कर दिया, परंतु तुम्हें अभी एक कार्य और करना है। कौन सा कार्य? जादूगर के मरने से मैं अपने रूप में आ गई, परंतु जादूगर और मंत्री आपस में जुड़े हुए हैं। मंत्री राजा सूरज का रूप धारण किए हुए है। तुम्हें सबके सामने उसका नकाब उतारना होगा। तुम राजमहल जाओगे और जैसे ही इस जादूगर की राख मंत्री के चेहरे पर डालोगे, उसका असली रूप सबके सामने आ जाएगा और कुछ देर बाद वो जलकर राख हो जाएगा। अर्जुन ने मुस्कुराते हुए हामी भरी और जादूगर की राख उठा ली। अगले ही पल परी ने अपनी छड़ी आगे की और राजकुमारी सौम्या और अर्जुन राज दरबार में प्रकट हो गए। सिंहासन पर बैठा हुआ राजा सूरज, जो असल में मंत्री है, उन्हें देखकर चौंक गया। अब तेरा खेल खत्म हो गया। अर्जुन ने अचानक जादूगर की राख मंत्री के चेहरे पर फेंक दी। अगले ही पल मंत्री अपने असली रूप में आ गया। अरे ये तो मंत्री है। इसका मतलब ये अब तक महाराज सूरज की शक्ल में यहाँ बैठा हुआ था सिंहासन पर। अगले ही पल मंत्री के शरीर में आग लग गई और वो कुछ देर में जलकर राख हो गया। अब सारा रहस्य खुल चुका है। ये वही मंत्री था जिसने मेरे पिता की हत्या की और जादूगर की सहायता से मुझे कैद कर दिया। अब समझ में आया कि राजा सूरज तो प्रजा के प्रति बहुत दयालु थे और अचानक से उनका ये स्वभाव कैसे बदल गया। तो ये कारण था। और जब भी हम इससे राजकुमारी सौम्या के बारे में पूछते थे तो वो बड़ी आसानी से कह देता था कि वो तो अपने शिकार पर गई हैं। हमें क्या पता था कि वो असली राजा सूरज नहीं बल्कि मंत्री था। राजकुमारी सौम्या ने सबके सामने अर्जुन का हाथ उठाया। ये सब अर्जुन की वजह से हुआ है। दरबार तालियों की गड़गड़ाहट से गूंज उठा। मैं तुमसे विवाह करना चाहती हूँ और चाहती हूँ कि इस राज्य की बागडोर तुम संभालो। अर्जुन ने मुस्कुराते हुए हामी भरी। उसी समय उनका विवाह संपन्न हुआ और अर्जुन राजा बन गया। तभी परी प्रकट हुई। मैंने कहा था ना, अगर तू मैना पक्षी को आजाद करेगा तो तेरा भाग्य बदल जाएगा। देख, तू साधारण मछुआरे से सीधा राजा बन गया। परी रंग बिरंगी आभा के साथ गायब हो गई। अर्जुन अपनी पत्नी सौम्या और सैनिकों के साथ अपने घर पहुंचा। उसकी माँ और बहन अर्जुन को राजा के रूप में देखकर दंग रह गईं। अर्जुन ने सारी घटना उन्हें सुनाई और कहा, तो चलो अब हम राजमहल में रहेंगे। गांव के लोग जो पहले अर्जुन का मजाक उड़ाते थे, अब उसकी किस्मत पर नाज करने लगे। एक साधारण मछुआरे की तकदीर बदल गई थी, जिसे लोग कभी तिरस्कृत समझते थे, वही आज महान राजा बन गया। तो दोस्तों, कहानी कैसी लगी कमेंट बॉक्स में जरूर बताइए। चैनल को जरूर सब्सक्राइब कीजिए।